ওকে, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ইম্প্যাক্ট পড়তে হবে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ইম্প্যাক্ট। লাস্ট ক্লাসে ছিলাম আমরা পড়ছিলাম যে পর্যন্ত বেলফোর ঘোষণা, নাকি? আমাদের এরপরে আছে রুশ বিপ্লব। রুশ বিপ্লবটা, কারেন্ট চলে গেল, লাইট দেখা যায় না। আচ্ছা, বেশি অন্ধকার দেখাচ্ছে? না, অন্ধকার দেখাচ্ছে না। গুড। দেখেন, রুশ বিপ্লবটা একটু পরে দেখি, ফিনিশিংটা রুশ বিপ্লব দিয়ে দেবো না, অন্যগুলো শেষ করেন। রুশ বিপ্লব একটু আলোচনার বিষয় তো, তাহলে অন্য টপিকগুলো আর থেকে যাবে। এখানে বিষয় হলো, তাহলে আমরা 14 পয়েন্টস দেখছিলাম লাস্ট ক্লাসে, 14 পয়েন্টস। তারপরে দেখেছিলাম প্যারিস পিস সেটেলমেন্ট, প্যারিস পিস সেটেলমেন্ট অথবা প্যারিস শান্তি সম্মেলন। এখানে যে বিষয়টা দেখেছিলাম লাস্ট ক্লাসে, যেখানে 27 নেশনস বলছিলাম, অনেকের কাছে কনফিউশন যেটা 32 নেশনস, 32 হবে নাকি 27 হবে। যদি কান্ট্রি বলে অ্যাজ এ স্টেট 27, আর নেশনস বললে 32 হবে। কারণ আমরা জানি এখানে ইউকে আছে, ইউকের মধ্যে অন্তর্ভুক্ত 5টি দেশ তারাও জয়েন করেছিল, যেমন কানাডা, যেমন জয়েন করেছিল অস্ট্রেলিয়া, যেমন জয়েন করেছিল ইন্ডিয়া, জয়েন করেছিল নিউজিল্যান্ড, জয়েন করেছিল সাউথ আফ্রিকা। এখন এরা সবাই ওয়ার দ্য পার্ট অফ কি? ইউকে। ওয়ার দ্য পার্ট অফ ইউকে, তারা ইউকের পার্ট হয়ে তারা অংশগ্রহণ করেছে, বাট তারা স্টেট না। যখন রাষ্ট্র বলবে কতটি রাষ্ট্র, তখন সেটা 27টি হবে। আর যখন বলে কতটি জাতিগোষ্ঠী অংশগ্রহণ করে, তখন সেটা 32 হবে। এবং এখানে রাষ্ট্র রাষ্ট্র বললে এটা, কিন্তু দেশ বললেও এটা হবে। জাতিগোষ্ঠী এবং দেশ, রাষ্ট্র এবং দেশের মধ্যে একটু পার্থক্য আছে। মানে স্টেট মানে কান্ট্রি, স্টেট মানে হলো কান্ট্রি, আর রাষ্ট্র মানে হলো স্টেট। রাষ্ট্র মানে হলো স্টেট। স্টেট মাস্ট বি সভারেন, স্টেট মাস্ট বি সভারেন, তারা সার্বভৌম থাকে। এবং ওই সময় কানাডারা স্বাধীন ছিল, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরা স্বাধীন ছিল, বাট দে আর নট দ্য সভারেন। কারণ তখন তাদের পুরো অটোনোমাস, মানে তাদের শাসনভার ইউকের উপর নির্ভর করত। এখন তারা স্বাধীন, তারপর এসব দেশের প্রতীকী রাষ্ট্রপ্রধান কিন্তু এখনো ইউকে। তো জাতিগোষ্ঠী বা দেশ হলো এটা, তার ইউকে এই স্টেটসের মধ্যে ছিল, কিন্তু ইউকের মধ্যে বাকি 5টা দেশ তারাও অংশ নিয়েছিল। তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা রাষ্ট্র না, তারা দেশ বা জাতিগোষ্ঠী, একটু মনে রাখতে হবে। কারণ তারা কান্ট্রির মধ্যে হলো তাদের ভূখণ্ড থাকে, জনগণ থাকে, সরকার থাকে, বাট সভারেন্টি থাকে না। কান্ট্রির মধ্যে সভারেন্টি থাকে না। এদের সভারেন্টি কিন্তু পুরোপুরি ছিল কাদের উপর? ইউকের উপর। আমাদের ইন্ডিয়ানরা এখানে, আমাদের ইন্ডিয়া থেকে নির্বাচিত এমপি ছিল, এমএলএ ছিল। আমাদের ইন্ডিয়া থেকে ফজলুল্লাহ এরাই এমপি হয়েছিল, চিত্তরঞ্জন দাস এরাই কিন্তু এমপি হয়েছিল। কিন্তু এখানে মূল যে মানে বডিটা, মানে এই দেশের জনগণের তারাই প্রতিনিধি, কিন্তু তাদেরকে যারা রুল করতো ইন্ডিয়া হাউস লন্ডন থেকে, ইন্ডিয়া হাউস লন্ডনে যে সচিব ছিল সে এখানে শাসনভার পরিচালনা করত। তো এই হলো একটা কনফিউশন।
নিয়েছিল। সেক্ষেত্রে কিন্তু তারা রাষ্ট্র না, ব্রিটেনটি কিন্তু পুরোপুরি ছিল কাদের উপর? ইউকের উপর। আমাদের ইন্ডিয়ানরা এখানে আমাদের ইন্ডিয়া থেকে নির্বাচিত এমপি ছিল, এমএলএ ছিল। আমাদের ইন্ডিয়া থেকে ফজলুল হক এরাই এমপি হয়েছিল, চিত্তরঞ্জন বসু এরাই, চিত্তরঞ্জন দাস এরাই কিন্তু এমপি হয়েছিল। কিন্তু এখানে মূল যে মানে বডিটা, মানে এই দেশের জনগণের তারাই প্রতিনিধি, কিন্তু তাদেরকে যারা রোল করতো ইন্ডিয়া হাউস লন্ডন থেকে, ইন্ডিয়া হাউস লন্ডনে যে সচিব ছিল সে এখানে ভাষণ পরিচালনা করতো। তো এই হলো একটা কনফিউশন। এখন দেখি দ্বিতীয় ভার্সাই সন্ধি। দ্বিতীয় ভার্সাই সন্ধি এটাকে সেকেন্ড ভার্সাই ট্রিটি বলে। সেকেন্ড তো এদের স্পেলিং কঠিন আছে, লেখার দরকার নেই ইংলিশটা। এটা দ্বিতীয় ভার্সাই সন্ধি। এর যদি অফিসিয়াল নাম বলি, এর অফিসিয়াল নাম ছিল, শব্দ হয় কিসের, অর্থাৎ সভারিন কাকে বলে না? একজন প্রশ্ন করছেন সভারিনটি কি। আমরা যারা আগে ক্লাস করেছিলেন তাদেরকে বুঝিয়েছিলাম যে সভারিনটি হলো যে আমাদের যে পাঠ্য বইয়ের ক্লাস ছিল, সভারিনটি হলো নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারা ক্ষমতা, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার ক্ষমতা। এটা রাষ্ট্রের অপরিহার্য উপাদান। সভারেন্টি ছাড়া কেউ স্টেট হবে না। নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার ক্ষমতা, এটা অভ্যন্তরীণ ক্ষেত্রে এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে দুইটা, একটা অভ্যন্তরীণ এবং এক্সটার্নাল, বহির্দেশীয় এবং হলো ইন্টারনাল। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি সে সভারেন থাকে, সে হলো মানে যদি সে নিজে স্বাধীন থাকে, তখনই সে হবে সার্বভৌম রাষ্ট্র। এবং চুক্তি করতে পারে না, সভারেন্টি ছাড়া একটা রাষ্ট্র বৈদেশিক চুক্তি করতে পারে না। সভারেন্টি ছাড়া একটা রাষ্ট্র বৈদেশিক চুক্তি করতে পারে না, এটা হলো বিষয়। এটাই হলো সভারেন্টি। সভারেন্টি মানে হলো নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার ক্ষমতা এবং চুক্তি করার স্বাধীনতা। যে কোনো চুক্তি, যে কোনো ধরনের প্রস্তাব, যে কোনো ধরনের আনুষ্ঠানিকতায়, আন্তর্জাতিক আনুষ্ঠানিকতায় সে অংশগ্রহণ করতে পারে। এটা কি বলা হয়? সভারেন্টি। এবং এখানে 6 দফাকে 6 দফাকে কিন্তু এরা মানে নাই। 6 দফাকে পশ্চিমারা কেন মানে নাই, পশ্চিম পাকিস্তান? বিকজ এখানে বঙ্গবন্ধু তার 5 নম্বর দফায় বলছিল যে বাণিজ্য চুক্তি করার স্বাধীনতা দিতে হবে। তো বাণিজ্য চুক্তি করার স্বাধীনতা মানে সার্বভৌমত্ব অর্জন, সার্বভৌমত্ব অর্জন মানে সে একটা সভারেন স্টেট হয়ে যাবে। সেজন্য কিন্তু পাকিস্তান সরকার এই চুক্তি শব্দটাকে, যদি ওখানে এগ্রিমেন্ট শব্দটা ছিল, ট্রিটি শব্দটা ছিল না, এই এগ্রিমেন্ট শব্দটাকে তারা পজিটিভলি নেয়নি। আচ্ছা আসি এখন দ্বিতীয় ভার্সাই সন্ধি। আপনারা তো কম কে, আজকে তো অনেক কম দেখা যাচ্ছে। শুক্রবার কি অনেকের কাজ? শুক্রবার কি অনেকের কাজ থাকে? এটার বেসিকের নাম হলো ট্রিটি অফ পিস। ট্রিটি অফ পিস between the allied and associate powers, between the allied and the associate powers, and Germany.
অ্যালাইড অ্যান্ড অ্যাসোসিয়েট পাওয়ার্স অ্যান্ড জার্মানি। এখানে বিষয়টা হচ্ছে যে অ্যালাইড অ্যান্ড অ্যাসোসিয়েট পাওয়ার, যেটা আমরা প্যারিস পিস সেটেলমেন্টে দেখেছিলাম যে অ্যালাইড ফোর্সের ওখানে কে কে ছিল, বিগ ফোর ছিল, তারপরে জার্মানি ছিল, সরি জাপান ছিল, তারপরে আদার 22 নেশন ছিল, আর এই হলো 27 নেশনস এবং হলো জার্মানি। তার মানে এই জায়গাটায় স্বাক্ষরকারী যদি বলি, স্বাক্ষরকারী রাষ্ট্র তাহলে হলো 28টি, 27 হলো মিত্র শক্তির আর একটা হলো জার্মানির। জার্মানি একটাই, মোট হলো 28টা। এটা স্বাক্ষর হয়েছিল 28 জুন 1919 সালে, এবং 28 জুন তারিখটাকে তারা ফিক্স করে কারণ 28শে জুন ছিল প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাতের তারিখ। মানে ওই যে আজকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটা রবিবারের ক্লাস আর কি, গত রবিবার। আমাদের তো ক্লাস শুরু হয়েছে সোমবার, তা রবিবার তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হওয়ার কথা। একটা সপ্তাহে 3 দিন ইন্টারন্যাশনাল হবে, একদিন জিওগ্রাফি হবে, পরের সপ্তাহে 3 দিন বাংলাদেশ হবে, একদিন সুশাসন হবে। তো রবিবারের ক্লাসটা আজকে হচ্ছে, আর গতকাল বৃহস্পতিবারে যে ক্লাসটা সেটা আগামীকালকে হবে। ক্লিয়ার? আর আপনারা একটু খেয়াল টেয়াল রাখবেন, গ্রুপে কখন কি পোস্ট হয় একটু দেখবেন, ঠিক আছে? একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয়, গ্রুপে অ্যাবসার্ট কমেন্ট করবেন না। অ্যাবসার্ট কমেন্ট হলো যে সবক দেয়া, যে ভাই এটা করলে ভালো হয়, ওটা করেন না কেন, এটা করেন না কেন। ভাই আমি বেশি বুঝি বলেই তো আমি পড়াচ্ছি, নয়তো 1700 স্টুডেন্ট আপনি একা আসছেন, ধরেন 1700 জন তার এমনি এমনি আসে নাই, তারা অবশ্যই জেনে বুঝে এবং তারা গ্রাজুয়েট, তাদেরকে কিন্তু আমি ভেলকি দিয়েও নিয়ে আসিনি, এত সোজা না। ভেলকি দিয়ে একজনকে গ্রুপে নিয়ে আসা এত সোজা না, কথা বুঝছেন? সবচেয়ে বড় কথা হলো শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে কোনো মানে আপন সম্পর্ক নাই। শিক্ষার্থী এবং শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক কখনো চিরস্থায়ী না। আর শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক এটা মানে যেটা বললাম, এটা মানে এমন একটা সম্পর্ক, সে সম্পর্কটা হলো যে মানে আপনার বড় ভাই যদি ভালো না পড়ায় তাও কিন্তু আপনি পড়তে বসবেন না। আপন বড় ভাই, নিজের বাবাও যদি ভালো না পড়ায় তাও কিন্তু পড়তে বসে না কেউ। কথা কি বুঝতে পারছেন? মানে এখানে বিষয় আছে, আমি পড়াচ্ছি, আমার চেয়ে যখন আমার বেশি ভালো পড়াবে আপনি তার কাছে চলে যাবেন, এটা স্বাভাবিক। তো বিষয়টা হচ্ছে এইটা, মানে এটা সম্পর্ক কখনো কি হয় না, মানে স্টাডি হয় না। এটা আমার অভিজ্ঞতা, 13-14 বছর পরে আমার অভিজ্ঞতা কম হয় নাই। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, গ্রুপে অ্যাবসার্ট কমেন্ট করবেন না। কালকে একজন কমেন্ট করছেন যে ভাই আপনার ক্লাস হয় না, ক্লাসগুলো গ্যাপ দিচ্ছেন। ভাই এটা তো আমার কনসার্ন যে আমি আপনাকে ওয়াদা দিয়ে নিয়ে আসছি। আমি যদি আপনাকে না পড়াইতে পারি, আমি যদি আপনাকে সার্ভিস না দিই, আমি জানি যে এটা নিয়ে আপনারাই অনেক কথা বলবেন। এবং একটা বিষয় হয় কি, যে অ্যাবসার্ট কমেন্ট করে ফেলেন, আবার কিছু আবার মানে আছেন যারা, তারা এই হুদাই যারা মানে ইয়া করতে চান আর কি, হুদাই যারা মানে গ্যাঞ্জাম করতে চান, এরকম মানসিকতার লোকগুলো আবার ওটাকে কী করে, প্রমোট করে, এবং তারপর গ্রুপের পরিবেশটাই নষ্ট হয়ে যায়, এবং আলটিমেটলি আমিও পড়াতে পারি না। কথা বুঝছেন? মানে আমার শেয়ার ডেরিভেট আমি দিতে পারি না। আর আপনি তো এতটুকু জানেন যে আমি তো আমার বিলিফস দিয়ে, আমার নর্মস দিয়ে, আমার বিহেভিয়ার দিয়ে, আমার কোয়ালিটি দিয়ে আমি এ পর্যন্ত আসছি। নয়তো এতগুলো স্টুডেন্ট তো এমনি এমনি একজন আসে না। 2000 টাকা কিন্তু কমও না, অনলাইনে কমও না, ভালো টাকা। আবার যদি ধরেন 4 সাবজেক্টের জন্য কমও, কিন্তু বিষয়টা হলো যে আপনি এখানে ইনভলভ হয়েছেন, এটা কিন্তু আসলে অনেকগুলো বছরের অর্জন, আমার অনেক কষ্টের ফসল এটা। তো সেক্ষেত্রে আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখেন, বিলিভ রাখেন যে আমি কি করতেছি সেটা দেখেন। এখন তো আমাকে সবাই দেন ভাই আপনি এটা, আপনি দেখেন কালকে যে কমেন্টটা করছে আমি খুব মাইন্ড করছি। আমি মানে তো 3rd ক্লাস একটা কমেন্ট ছিল, এবং 8-9 জন আবার ওটাকে কি করছে, সে আবার লাইকও দিছে। মানে এটা কি একটা বাজে কমেন্ট ছিল যে সে আপনি বারবার ক্লাস ক্যান্সেল করেন। এটা আমি ক্যান্সেল করি, আমি যদি রবিবার তো ঈদের ছুটি, আমার রবিবারে ক্লাস নেওয়ার দরকার আছে? গত রবিবার ঈদের ছুটি ছিল না? আমার তো প্রথম বিশুদ্ধ, দ্বিতীয় বিশুদ্ধ মিলে আমার 2টা ক্লাস নেওয়ার কথা, আমি 2টা ক্লাসে শেষ করতে পারতাম না? বাট আমি তো ধীরে ধীরে আগাচ্ছি। আরে ভাই যখন পরীক্ষা দেখবো যে ফিক্স হয়ে গেছে, 5 তারিখের পরে যখন 29 তারিখ হয়ে গেছে, তখন আমার কেমন আগাতাম আমি জানি। আপনি অন্য সাবজেক্ট নিয়ে চিন্তা করেন, আর সাধারণ জ্ঞান তো আমি যে প্ল্যান দেয় সেই প্ল্যানের অনুসারে আগান। অন্য সাবজেক্টে কী করবে সেটা দেখেন। জিকের জিকের ইয়েটা তো, রিক্সটা তো আমার কাছে। এখন হচ্ছে যে যারা সমস্যাটা করে, কি যে ক্লাস করে না তার সমস্যা, সে হুট করে একদিন আসে, সে ভাই হয় না, সে এই সমস্যাগুলো তৈরি করে। কথা বুঝছেন? আমি চাচ্ছি যে গ্রুপের পরিবেশ যেন নষ্ট না হয়, প্লিজ।
আর যদি কোনো সাজেশন থাকে আমাকে ইনবক্সে সাজেশন দিন। ওকে, আসেন এখন কথা হলো দ্বিতীয় ভার্সায় সন্ধিতে আসি, ধাপ ধাপ আগাচ্ছি। বারোশো পঁচানব্বই সালে কোনো ইংলিশ পার্লামেন্ট হয় না, 1215 সালে। ইংলিশ আর হলো ইউকের পার্লামেন্ট তো আলাদা জিনিস। ওকে, আসেন কোথায় ছিলাম যেন। স্বাক্ষর হলো 28 জুন 1919 সালে। এই ভার্সাই সন্ধি, এটা স্বাক্ষর হয়েছে 28 জুন 1919 সালে। এই ভার্সাইয়ের কোন জায়গায় সেটা হলো হল অব মিরর। হল অব মিরর, ভার্সাই। এই হল অব মিরর কি? হল অব মিরর হলো ফ্রান্সের পার্লামেন্ট ভবন। ফ্রান্সের পার্লামেন্ট ভবন। হল অব মিরর ভার্সাইতে স্বাক্ষরিত হয়। হল অব মিরর কি? ফ্রান্সের পার্লামেন্ট ভবন। একটা জিনিস দেখেন, আমাদের পার্লামেন্টের নাম কি? আমাদের পার্লামেন্টের নাম হলো জাতীয় সংসদ বা হাউস অব দ্য নেশন। কিন্তু আমাদের সংসদ ভবনের নাম কি? সংসদ ভবন। ভারতের লোকসভা, এটা হলো পার্লামেন্টের নাম, বাট ওদের ভবনের নাম কিন্তু, ওদের ভবনের নাম কিন্তু সংসদ ভবন। ব্রিটিশ পার্লামেন্টের নাম কি? হাউস অব কমন্স, কিন্তু ওদের পার্লামেন্ট ভবনের নাম ওয়েস্টমিনিস্টার। ফ্রান্সের পার্লামেন্টের নাম কি? অ্যাসেম্বলি, কিন্তু ওদের পার্লামেন্ট ভবনের নাম কি? হল অব মিরর। কথা ক্লিয়ার? ভবন এবং পার্লামেন্ট শব্দটা আলাদা। পার্লামেন্ট যেটা হলো নাম থাকে একটা, এটা সংবিধানে থাকে যে এই সংসদের নাম, এটা সংবিধানই থাকে, বাট ভবনের নাম আলাদা হয়। আপনি যাই দেখবেন যে লোকসভা ভবনে লোকসভা লাখে শব্দটা নাই, আছে কি? সংসদ ভবন, SAN সংসদ ভবন। এই সংসদ ভবন হলো ভারতের পার্লামেন্টের নাম। আপনি ব্রিটিশ পার্লামেন্টের নাম দেন হাউস অব কমন্স, দেখবেন ওয়েস্টমিনিস্টার আসবে, অর্থাৎ ভবনটার নাম হলো ওয়েস্টমিনিস্টার। একবার পরীক্ষা আসছিল যে ওয়েস্টমিনিস্টার কি? ব্রিটিশ পার্লামেন্ট ভবন। ওয়েস্টমিনিস্টার ব্রিটিশ পার্লামেন্ট ভবন। ওয়েস্টমিনিস্টার ব্রিটিশ পার্লামেন্ট ভবন। ব্রিটিশ পার্লামেন্ট ভবন, ক্লিয়ার? তাহলে স্বাক্ষর হয় ফ্রান্সের পার্লামেন্ট ভবনে। এখন দেখেন, প্রথম বিশ্বযুদ্ধের যা কিছু হয়, যে কোনো ঘটনা, মানে আপনি যদি জিজ্ঞেস করা হয় যে এটি কোন জায়গায়, আপনাকে যত জিজ্ঞেস করবে যে এটি কোথায়, আপনি শুধুমাত্র দুইটা ল দিয়ে দুইটা চুক্তি আছে, ওই দুইটাই সুইজারল্যান্ডে, আর বাকি সবগুলো কিন্তু ফ্রান্সে। ঠিক আছে? আর বাকি সব, যেমন সিভের সন্ধি আমরা একটু পড়ব, সেটাও ফ্রান্সে। আচ্ছা, আসি স্বাক্ষর। এটা স্বাক্ষরকারী পেয়ে গেলাম, স্বাক্ষর পেলাম। এখন হলো এই চুক্তির ভাষা ছিল দুইটা, একটা ছিল ফরাসি আর একটা হলো ইংরেজি। ফরাসি এবং ইংরেজি, এই দুইটা ভাষা ছিল। তার মানে এই চুক্তির তত্ত্বাবধায়ক এটা হলো ফ্রান্স। চুক্তির তত্ত্বাবধায়ক হলো ফ্রান্স। এই চুক্তিতে মোট 15টি অনুচ্ছেদ, 15টি অধ্যায়, আর 440টি ধারা, অনুচ্ছেদ। তাহলে অনুচ্ছেদ হলো 440টি, আর 15টি হলো অধ্যায়। এখন এই যে অনুচ্ছেদ 440টি, এর মধ্যে 26টি অনুচ্ছেদ, এটা হলো কভেন্যান্টস অফ দ্য লিগ অফ নেশনস। কভেন্যান্ট অফ দ্য লিগ অফ নেশনস। পরীক্ষায় থাকতে পারে যে কভেন্যান্ট অফ দ্য লিগ অফ নেশনস কোথায় আছে। কভেন্যান্ট অফ দ্য লিগ অফ নেশনস আছে দ্বিতীয় ভার্সাই সন্ধিতে। এই কভেন্যান্টস অফ দ্য লিগ অফ নেশনসের অনুচ্ছেদ কয়টা? 26টা। আর এই চুক্তির অনুচ্ছেদ কয়টা? 440টা। এখন কভেন্যান্ট অফ দ্য লিগ অফ নেশনস, কভেন্যান্ট মানে কি?
কভেন্যান্ট মানে হলো দৃষ্টান্ত, কোনো কিছুর দৃষ্টান্ত থাকা। যেমন দৃষ্টান্ত কী রকমের, ধরেন দৃষ্টান্ত এরকমের, বুয়েট ভর্তি পরীক্ষা বাতিল করে দিছে সেকেন্ড টাইম। বুয়েট সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা বাতিল করে দেয় 13 সালে। 14 সালে ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ড টাইম বন্ধ করে দেয়। সেকেন্ড টাইম চালু করার জন্য ছাত্রছাত্রীরা আন্দোলন করলো, হাইকোর্টে গেল। হাইকোর্ট কি বললো, কভেন্যান্টসটা দিয়ে দিল, যে অর্থাৎ যেহেতু বুয়েট তারা পরীক্ষা বন্ধ করেছে সেকেন্ড টাইম, তার মানে ঢাকা ইউনিভার্সিটি করতে পারে, একটা দৃষ্টান্ত স্থাপিত হয়ে যায়। এই কভেন্যান্টটা হলো যে লিগ অব নেশনস, এটা প্রতিষ্ঠানের একটা কভেন্যান্ট বলা হয়, যে আসলে অনেকগুলো সংস্থা আছে, যে সংস্থাগুলোর কারণে লিগ অব নেশনস হতে পারে। যেমন 1865 সালে একটা দৃষ্টান্ত ছিল, সেটা হলো আইটিইউ হওয়া। 1874 সালে একটা দৃষ্টান্ত ছিল, যেটা হলো ইউপিইউ হওয়া। আর 1899 সালে একটা হয়েছে পিসিএ। এরকমের 3টা অর্গানের কারণে বলা হয়ে গেছে যে আসলে এরকম একটা অর্গান হয়ে যেতে পারে। সেটাই ছিল এই কভেন্যান্ট অব দ্য লিগ অব নেশনস। এই কভেন্যান্ট অব দ্য লিগ অব নেশনসের আমরা যদি বলি, এর দৃষ্টান্ত কি, 1865 সালে আইটিইউ গঠিত হয়, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, আইটিইউ। 1874 সালে ইউপিইউ হয়, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। আর 1885 সালে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, টেলিকমিউনিকেশন ইউনিয়ন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। 1899 সালে একটা হেগ কনফারেন্স হয়, ইন্টারন্যাশনাল হেগ কনফারেন্স, ইন্টারন্যাশনাল পিস কনফারেন্স আর কি, হেগ পিস আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, ইন্টারন্যাশনাল পিস কনফারেন্স, পিস কনফারেন্স। এই কনফারেন্সটা হয় হেগ, নেদারল্যান্ডসে। দ্য হেগ, দ্য নেদারল্যান্ডস, এই শহরে হয়, দ্য হেগ শহরে হয়। এই জন্য এটাকে হেগ পিস কনফারেন্সও বলা হয়। এবং এই কনফারেন্সের মধ্যে, এই কনফারেন্সের আলোকেই বলা হয় যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, যুদ্ধের একটা রুল থাকতে হবে। অর্থাৎ শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধের আইন, এবং হলো যুদ্ধ যেভাবে এড়িয়ে থাকা যায়, এই বিষয়গুলো এখানে বলা হয়। অর্থাৎ এই শান্তি কনফারেন্সে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়, এবং যুদ্ধ নীতি, অর্থাৎ যুদ্ধের সময় কি কি আইন প্রয়োগ করা হবে, এগুলো বলা হয়। এবং সেই শান্তি প্রতিষ্ঠার আলোকেই এখানে একটা প্রতিষ্ঠিত হয়েছে, 1899 সালে প্রতিষ্ঠিত হয় পিসিএ। 1899 সালে প্রতিষ্ঠিত, আমি কিন্তু এখানে যাচ্ছি, এটা কিন্তু লিখে ফেলেন। আবার আমি এই ইম্প্যাক্ট অফ দ্য আবার দ্বিতীয় ভার্সন দিতে আসবো। আমি কিন্তু এখন কভেন্যান্টস অফ দ্য লিগ অফ নেশনসে আছি। এই যে অ্যারোটা, এর মানে হলো যে লিগ অফ নেশন প্রতিষ্ঠার যে কেন হবে, তার আগের কি কি দৃষ্টান্তগুলো আছে, যে কি কি সংস্থাগুলো আছে। তাহলে 1865 সালে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে আইটিইউ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, অনেকগুলো জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। 1874 সালে ইউপিইউ ছিল, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ছিল। 1899 সালে ইন্টারন্যাশনাল পিস কনফারেন্স হয়। এই কনফারেন্সটা হয় হেগ শহরে, নেদারল্যান্ডসে, দ্য হেগ, দ্য নেদারল্যান্ডস। আর এর উদ্দেশ্য ছিল শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধনীতি, শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধনীতি। আর এই এই কনফারেন্সের আলোকে প্রতিষ্ঠিত হয় পিসিএ 1899 সালে। এই পিসিএ প্রতিষ্ঠা হলো 1899। এই পিসিএ কার্যকর, অথবা যদি বলা হয় চালু, এটা হয় 1902 সালে। চালু 1902, প্রতিষ্ঠা 1899। পিসিএটা কি? পিসিএ হলো পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, স্থায়ী সালিসি আদালত। আরবিট্রেশন মানে সালিসি, স্থায়ী সালিসি আদালত, স্থায়ী সালিসি আদালত, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, স্থায়ী সালিসি আদালত। এই পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন এটা প্রতিষ্ঠিত 1899 সালে। এই পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনের কিছু লক্ষ্য আছে, সেগুলো একটু শিখে নিই, কারণ এগুলো পরীক্ষা আসতে পারে। এর উদ্দেশ্য, পিসি এর উদ্দেশ্য,
পিসি এর উদ্দেশ্য কমপক্ষে 5টা উদ্দেশ্য। 1 নম্বরে হলো নাম্বার 1, টেরিটোরিয়াল অ্যান্ড মেরিটাইম বাউন্ডারি। টেরিটোরিয়াল অ্যান্ড মেরিটাইম বাউন্ডারি মানে কি কি উদ্দেশ্য সমাধান করা, কি কি সমাধান করবে? মেরিটাইম বাউন্ডারিজ, টেরিটোরিয়াল অ্যান্ড মেরিটাইম বাউন্ডারিজ, বাউন্ডারিজ এবং আমাদের যে ভারতের সাথে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয় তা কিন্তু পিসি আদালতে হয়। এর নাম্বার টু হলো সার্বভৌমত্ব রক্ষা, সভারেন্টি, সার্বভৌমত্ব রক্ষা সংক্রান্ত মামলা। 3 নম্বরে হলো মানবাধিকার, হিউম্যান রাইটস, মানবাধিকার বিষয় দেখা। 4 নম্বরে হলো ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, আন্তর্জাতিক বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। আর 5 নম্বরে হলো ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য। এই বিষয়ে যত প্রবলেম দেখা দেবে সেগুলো সমাধান করবে এই শান্তি প্রতিষ্ঠার জন্য পিসিএ। অর্থাৎ 1899 সালে ইন্টারন্যাশনাল পিস কনফারেন্স হয় হেগ শহরে। সেই কনফারেন্সের আলোকে পিসিএ প্রতিষ্ঠিত হয়। এই পিসিএ সদপ্তর হেগ শহরে, এর সদপ্তর হেগ নেদারল্যান্ডসে। অর্থাৎ ইন্টারন্যাশনাল পিস কনফারেন্স ইন হেগ এর আন্ডারে 1899 সালে পিসিএ প্রতিষ্ঠিত হয়। পিসিএ কার্যকর হয় 1902 সালে। আর এই পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনের উদ্দেশ্য 5টি বিষয় সমাধান করা: টেরিটোরিয়াল মেরিটাইম বাউন্ডারিজ সমস্যা, সার্বভৌমত্ব রক্ষা সংক্রান্ত সমস্যা, মানবাধিকার সমস্যা, আন্তর্জাতিক বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্য। এই 5টি বিষয় নিয়ে দেখভাল করে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। আইপিসি ইন্টারন্যাশনাল পিস কনফারেন্সের আলোকে কিন্তু পিসিএ হয়। এখন আসেন দ্বিতীয় ভার্সাই সন্ধির মধ্যে। দ্বিতীয় ভার্সাই সন্ধি, তাহলে চুক্তির তত্ত্বাবধায়ক হলো ফ্রান্স এবং এটা সম্পূর্ণ ফরাসি পার্লামেন্ট দেখভাল করে। এখন দেখেন এই চুক্তির উদ্দেশ্য কি ছিল? দ্বিতীয় ভার্সাই সন্ধির উদ্দেশ্য 1 নম্বরে ছিল আইএলও প্রতিষ্ঠা। বিশ্বব্যাপী মানে মজুরি নির্ধারণ করার জন্য আইএলও হয়। অর্থাৎ মনে করা হয় যে এই যুদ্ধের পিছনে এই আইএলও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থাৎ লেবার ফোর্স এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এবং ওদের কী ধরনের অধিকার থাকবে সেইটাকে কারণে এই আইএলও প্রতিষ্ঠা এটা একটা অন্যতম একটা কারণ ছিল, ভার্সাই সন্ধির একটা উদ্দেশ্য ছিল। 2 নম্বরে ছিল জাতিপুঞ্জ প্রতিষ্ঠা এবং এই জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1920 সালের 10 জানুয়ারি। জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 20 সালের 10 জানুয়ারি এবং এই দিনকেই ভার্সাই সন্ধি কার্যকর হয়। ভার্সাই সন্ধি কার্যকর পরীক্ষা আসবে, ভার্সাই সন্ধি কবে কার্যকর হয়? সে কার্যকর 1920 সালের 10 জানুয়ারি। নাম্বার 3, জার্মানিকে শাস্তি দেওয়া হয়। জার্মানিকে শাস্তি প্রদান। এখন জার্মানিকে কি কি শাস্তি দেওয়া হয়? জার্মানিকে শাস্তি দেওয়া হয় 1 নম্বর শাস্তি হলো জার্মানির যে ওই পর্যন্ত জার্মানি যত ভূখণ্ড দখল করেছে
যত ভূখণ্ড দখল করেছে তা ফেরত দিবে। অর্থাৎ জার্মানি যত ভূখণ্ড দখল করেছে তা ফেরত দিবে। জার্মানি এ পর্যন্ত যত ভূখণ্ড দখল করেছে তা ফেরত দিবে, এবং ঠিকই সে ফেরত দিতে বাধ্য হয়। যেমন কি কে পায়? যেমন যেমন ফ্রান্স পায়, জার্মানি এ পর্যন্ত যত ভূখণ্ড দখল করেছে তা ফেরত দিবে। যেমন ফ্রান্স পায় টোগো ও ক্যামেরুন, ফ্রান্স পায় টোগো ও ক্যামেরুন। বেলজিয়াম পায় রুয়ান্ডা, এই জন্য রুয়ান্ডার উপনিবেশ কিন্তু বেলজিয়ামকে বলা হয়। বেলজিয়াম পায় রুয়ান্ডা। নিউজিল্যান্ড পায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ, এবং সেটা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ পায়। পোল্যান্ড পায় ডানজিক বন্দর। মিত্র শক্তি পায় ডানজিক বন্দর। পোল্যান্ড পায় ডানজিক বন্দর। এটা পরীক্ষা আসে যে ডানজিক বন্দর কোন দেশের অংশ। পোল্যান্ড। মিত্র শক্তি পায় রাইনল্যান্ড। রাইনল্যান্ড হলো জার্মানির। এই রাইনল্যান্ড 15 বছর পায়। অর্থাৎ চুক্তিতে বলা হয় যে মিত্র শক্তি 15 বছর, নেক্সট 15 বছর রাইনল্যান্ডকে যেন আমি কিন্তু দেখতেছি, আমার কাছে কিন্তু একটা মোবাইল চলতেছে, আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না। আমি এখানে দেখতেছি আমার কোনো সমস্যা হচ্ছে না। দেখেন, পোল্যান্ড পায় ডানজিক বন্দর, রাইনল্যান্ড, এটা জার্মানিতে। রাইনল্যান্ডের বিষয়ে একটু শুনেন। মানে এটা রাইন নদী, এই রাইন নদীর তীরে এখানেই বননগরী, জার্মানির বননগরী। আর এই রাইন নদীর পাশে এখানেই হলো মানে মিলিটারি বেস, অর্থাৎ জার্মানির সামরিক শক্তির একটা গুরুত্বপূর্ণ অংশ হলো এই বননগরীর তীরবর্তী অঞ্চল। এই রাইন নদীর 2 তীরবর্তী অঞ্চল এটা ছিল রাইনল্যান্ড। আর রাইন নদীর তীরে, রাইন একটা নদী, রাইন নদীর 2 তীরে হলো রাইনল্যান্ড, এবং এই রাইনল্যান্ডটা হলো সামরিক শক্তির একটা কেন্দ্র। এবং এই রাইনল্যান্ড এইটাই যদি জার্মানিকে 15 বছর যদি এটা মিত্রশক্তির অধীনে নিয়ে যাওয়া হয়, তাহলে জার্মানির শক্তি খর্ব হবে। তাহলে জার্মানি যে যুদ্ধে অংশগ্রহণ করছে তার একটা যথেষ্ট পরিমাণ একটা ভালো একটা পানিশমেন্ট হবে। এই জন্যই কিন্তু কি বলা হয়, দেখেন 15 বছর মেয়াদ, তার মানে কার্যকর হয়েছে 1920 সালে। আমরা দেখলাম না, চুক্তি তো হয়েছে 1919 সালের 28 জুন, ভার্সাই সন্ধি। আর কার্যকর হয়েছে 20 সালের 10 জানুয়ারি, যেদিন জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। তাহলে রাইনল্যান্ড যদি 15 বছর থাকে, তাহলে 1920 থেকে 1935 পর্যন্ত এই সময়টা, তাহলে এই সময়টা রাইনল্যান্ড থাকবে কার? মিত্রশক্তির। তার মানে এই চুক্তিটার মেয়াদই ছিল 15 বছর, অর্থাৎ দ্বিতীয় ভার্সাই সন্ধি চুক্তির মেয়াদ ছিল 15 বছর। মেয়াদ 15 বছর, এই চুক্তির মেয়াদ ছিল 15 বছর। 15 বছর। দেখেন 35 সালে কি করলো? 35 সালে জার্মানি ঠিক এই চুক্তিকে বাতিল ঘোষণা করলো। এই চুক্তিকে বাতিল ঘোষণা করে। এখন দেখেন এখানে পক্ষ ছিল 2টা, একটা ছিল মিত্রশক্তি, মিত্রপক্ষ, আর একটা ছিল কে? জার্মানি। তাহলে জার্মানি এই চুক্তিকে বাতিল করছে 35 সালে। হিটলার দেখলো যে 35 পর্যন্ত ওরা থাকবে। 35 সালে সে কি করছে? ঘোষণা দিয়ে দিয়েছে যে এই চুক্তি বাতিল। এবং এই চুক্তিকে জার্মানি বাতিল ঘোষণা করার মানে কি? এই চুক্তির 15 বছর পর এটা আসলে তেমন কার্যকারিতা থাকে না। কাকে নিয়ে রাখবে? অর্থাৎ জার্মানি এই চুক্তি বাতিল করে 1935 সালে। আচ্ছা, শাস্তি 2 নম্বর। জার্মানিকে শাস্তি 1 নম্বর দেখলাম, যা দখল করেছে তা ফেরত নিয়ে যাবে। এটা হলো মূল শাস্তি, জার্মানির ভূখণ্ড নিয়ে যাবে। এবং জার্মানির কাছ থেকে ওই যে ফ্রান্সের যে খনি সমৃদ্ধ এলাকা দখল করছে তাও নিয়ে গেছে। অর্থাৎ আবার আরেকটা বিষয়, সেটা হলো
বাল্টিক অঞ্চল, বাল্টিক অঞ্চলের 3টি দেশ ইউএসএসআর নিয়ে যায়। ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন নিয়ে যায়। এই 3টি দেশ কি কি? লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া। লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া। বেসিক্যালি আমরা এটাই জানতাম যে বাল্টিক অঞ্চলের দেশ মনে হয় 3টাই। বাল্টিক অঞ্চলের দেশ বেসিক্যালি 9টা। বাল্টিক অঞ্চলের দেশ হলো বেসিক্যালি 9টা, কিন্তু বাল্টিক অঞ্চলের মধ্যে সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ছিল 3টা। এই সোভিয়েতভুক্ত দেশ 3টা হলো লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া। এলিলা, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এই 3টা ছিল সোভিয়েত ইউনিয়নভুক্ত। ইউএসএসআর নিয়ে যায় মানে কে? ইউএসএসআর নিয়ে যায়। ইউএসএসআর মানে হলো সোভিয়েত ইউনিয়ন। ইউএসএসআর মানে হলো সোভিয়েত ইউনিয়ন, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স। ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স। সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স। এরপরে 2 নম্বরে যাই। জার্মানির 2 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হলো 6টির বেশি যুদ্ধ জাহাজ থাকবে না। এগুলো আসলে পরীক্ষা আসবে না, শুধু জানার জন্য জানা। 6টির বেশি যুদ্ধ জাহাজ থাকবে না। তারপরে হলো 3 নম্বর, 1 লাখের বেশি সৈন্য থাকবে না। 1 লাখের বেশি সৈন্য থাকবে না। 1 লাখের বেশি সৈন্য থাকবে না। নাম্বার 4, প্রতি সেকেন্ডে 69 সেন্ট জরিমানা দিবে। কারণ জার্মানি যুদ্ধ বাজাইছে। জার্মানিকে শাস্তি দেওয়ার কারণটা হলো এখানে ক্রাইসিসটা ছিল অস্ট্রিয়া এবং সার্বিয়ার মধ্যে। সেখানে কিন্তু প্রথম ইনভলভমেন্টটা হয়েছে জার্মানি। আর সাধারণত যুদ্ধে যারা হেরে যায় তারাই কালপ্রিট, আর যুদ্ধে যারা জয়লাভ করবে তারা কিন্তু হিরো থাকবে। এখানে যুদ্ধে হেরে গেছে জার্মানি, তাই এখন জার্মানি কালপ্রিট। এখন জার্মানিকে যা বলবে তাই হবে, মানে যা বলবে তাই শুনতে হবে। প্রতি সেকেন্ডে 1 লাখের বেশি সৈন্য থাকবে না, প্রতি সেকেন্ডে 69 সেন্ট জরিমানা দিবে। এই ছিল জার্মানির শাস্তি। অর্থাৎ দ্বিতীয় ভার্সাই সন্ধি তাহলে কি দাঁড়ালো? স্বাক্ষর 1919 সালে, কার্যকর 1920 সালের 10 জানুয়ারি। যেদিন কার্যকর হয় সেদিনই জাতিপুঞ্জ হয়। আর দ্বিতীয় ভার্সাই সন্ধির অনুচ্ছেদ হলো 440টা, তবে এর মধ্যে 26টা অনুচ্ছেদ ছিল লিগ অব নেশনসের জন্য, কভেন্যান্টস অফ দ্য লিগ অব নেশনস। অর্থাৎ লিগ অব নেশনসের জন্য অনুচ্ছেদ হলো 26টা। আর কভেন্যান্টস অফ দ্য লিগ অব নেশনসের আমরা দেখলাম যে এখানে যে বিষয়গুলো ছিল সেটা হলো আইটিইউ প্রতিষ্ঠা, ইউপিইউ প্রতিষ্ঠা এবং ইন্টারন্যাশনাল পিস কনফারেন্স অনুষ্ঠিত হওয়া। এবং এই 3টের মাধ্যমে হয় পিসিএ হওয়ার পরই এই পিসিএর একটা বিষয় মনে রাখবেন। পিসিএ যেটা আমি বলছিলাম, পিসিএ বেসিক্যালি অফিশিয়াল অবজারভার অফ ইউএন। জাতিসংঘের অফিশিয়াল অবজারভার হলো পিসিএ। জাতিসংঘের অবজারভার স্টেট হলো 2টা। অবজারভার স্টেট হলো 2টা, একটা হলো ভ্যাটিকান আর একটা হলো প্যালেস্টাইন। এই 2টা হলো জাতিসংঘের অবজারভার স্টেট। আর অফিশিয়াল অবজারভার বললে পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন, জাতিসংঘের অফিশিয়াল অবজারভার। পিসিএ কিন্তু জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা না, কিন্তু জাতিসংঘের অঙ্গ সংস্থা কে? আইটিইউ, মানে যেটাকে বলে বিষয়িত সংস্থা ইউপিইউ। এই আইটিইউ, ইউপিইউ, আইএলও এগুলো কিন্তু জাতিসংঘের বর্তমান এখন পর্যন্ত অ্যালাইভ এই প্রতিষ্ঠানগুলো। এবং এরা হলো জাতিসংঘের ইউএনের বিশেষায়িত সংস্থা। জাতিসংঘের বিষয়িত সংস্থা হলো 17টি। এই 17টি সংস্থার মধ্যে আইটিইউ, ইউপিইউ এবং আইএলও এই 3টা এখনো আছে। আর পিসিএ কিন্তু জাতিসংঘের বিষয়িত সংস্থাও না, অঙ্গ সংস্থাও না, জাতিসংঘের অফিশিয়াল অবজারভার। আর যদি বলা হয় অবজারভার স্টেট বা পর্যবেক্ষক রাষ্ট্র, জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র বললে 2টা হবে, অবজারভার স্টেট অফ ইউএন
অবজারভার স্টেট অফ ইউএন, এই দুইটা হলো, এক হলো ভ্যাটিকান আর একটা হলো প্যালেস্টাইন, স্টেট অফ প্যালেস্টাইন, স্টেট অফ প্যালেস্টাইন। জাতিসংঘ মনে করে প্যালেস্টাইনকে রাষ্ট্র, এই জন্য স্টেট বলে। অবজারভার স্টেট অফ ইউএন, এর মধ্যে ভ্যাটিকান কিন্তু এখন পর্যন্ত জাতিসংঘের কোনো স্বীকৃতি পায়নি। একটা কথা লিখে নেন, এর মধ্যে ভেজাল হয়। জাতিসংঘের স্বীকৃতি পায়নি, স্বীকৃতি ও সদস্যপদ পায়নি দুটি স্বাধীন দেশ। স্বীকৃতি ও সদস্যপদ পায়নি দুটি স্বাধীন দেশ, এক হলো ভ্যাটিকান আর দুই হলো কসোভো। এক ভ্যাটিকান, দুই কসোভো। ভ্যাটিকানের রাষ্ট্রীয় নাম কিন্তু হোলি সি, HOLYSEE, হোলি সি। ভ্যাটিকানের রাষ্ট্রীয় নাম কিন্তু হোলি সি, রাষ্ট্রীয় নাম। ভ্যাটিকানের রাষ্ট্রীয় নাম হোলি সি। অবজারভার স্টেট অফ ইউএন, একটা হলো ভ্যাটিকান আর একটা হলো প্যালেস্টাইন। এখন দেখেন, তাহলে প্যালেস্টাইন অবশ্যই স্বীকৃতি পাইছে। জাতিসংঘের স্বীকৃতি ও সদস্যপদ পায়নি দুটি স্বাধীন দেশ, একটা ভ্যাটিকান আর একটা কসোভো। কসোভো পায় না, কারণ কসোভোকে স্বীকৃতি দিলে রাশিয়া ভেটো দিবে। আর ভ্যাটিকানকে দিচ্ছে না, কারণ ভ্যাটিকানকে জাতিসংঘ রাষ্ট্র মনেই করে না। আর এখানে এখানে বসে যে এখন একটা বিষয়, আমি এই জন্য এই দুইটা লিখছি। জাতিসংঘ যদি কাউরে স্টেট মনে না করে, তাহলে কি সে স্টেট হবে না? কারণ স্টেট হওয়ার শর্তে কিন্তু জাতিসংঘের স্বীকৃতি পেতে হবে এমন কোনো কথা নেই। আবার জাতিসংঘের স্বীকৃতি পেলেই যে সে স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে এমন কথাও কিন্তু বলা নেই। জাতিসংঘের স্বীকৃতি পেলেই সে স্বাধীন হবে এমন কোনো কথা নেই, জাতিসংঘের স্বীকৃতি না পেলেই স্বাধীন হবে না তা না। কারণ কসোভো, ভ্যাটিকান তারা তো একেবারে সভারেন স্টেট। ভ্যাটিকান, এই কসোভো তো সভারেন স্টেট, ভ্যাটিকানও সভারেন স্টেট, কিন্তু তারা এখন পর্যন্ত জাতিসংঘ তাদেরকে স্বীকৃতি দিতে পারে নাই। বাট দক্ষিণ সুদান স্বাধীন হয়েছে 9 জুলাই, জাতিসংঘ 14 জুলাই স্বীকৃতি দিয়ে দিয়েছে। তার মানে 5 দিনের মাথায় স্বীকৃতি দিয়ে দিয়েছে, এবং 27 জুলাই তাদেরকে সদস্যপদ দিয়ে দিয়েছে। এরা কিন্তু জাতিসংঘের কেউ সদস্য না, একজনও সদস্য না। এরা দুজন হলো পর্যবেক্ষক, এরা দুজন হলো স্বীকৃতিই পায়নি। তাহলে স্বীকৃতি প্যালেস্টাইন পেয়েছে। প্যালেস্টাইন জাতিসংঘের স্বীকৃতি পায় দুইবার, একবার হলো 1998 সালে আর একবার 2012 সালে। 1998 সালে পায় নিরাপত্তা পরিষদ থেকে, আর 2012 সালে পায় সাধারণ পরিষদ থেকে। সাধারণ পরিষদ থেকে পায় 2012 সালে, আর 98 সালে পায় নিরাপত্তা পরিষদ থেকে, সিকিউরিটি কাউন্সিল থেকে। ইউএনএসসি মানে সিকিউরিটি কাউন্সিল। প্রতি সেকেন্ডে 69 সেন্ট দিতে হবে, ওই যে 1935 সাল পর্যন্ত। তাহলে প্রতি সেকেন্ডে 69 সেন্ট দিলে এটা মানে $660 কোটি হয়। 60 কোটি ডলার হয়, 660 কোটি পাউন্ড, পাউন্ডের একক হলো সেন্ট। পাউন্ডে জরিমানা করা হয় জার্মানিকে 15 বছরের জন্য। কিন্তু ওগুলো পরীক্ষা আসে না, কারণ এটা ওই প্ল্যানে বসে, এটা আবার লুজন চুক্তিতে বসে আরেকটা, আবার হলো লোকর্ণ চুক্তিতে ছিল আরেকটা, আবার ইয়াং প্ল্যান 1929 সালে ছিল আরেকটা। অর্থাৎ জার্মানির শাস্তির যে টাকা পয়সা, এই অর্থ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন হয়েছে, এবং এই জন্য এযাবৎকালে কখন এটা পরীক্ষা আসে না। আর যদি বলো সেকেন্ডে 69 সেন্ট, এইটা একটা প্যারামিটার বলতে পারেন, যে ভার্সাই সন্ধিতে এটা বলা হয়েছে। স্টেট অফ প্যালেস্টাইন স্বীকৃতি পায় জাতিসংঘ থেকে 1998 সালে এবং 2012 সালে। ওকে, আমরা একটু তাড়াতাড়ি আগাই। দ্বিতীয় ভার্সাই সন্ধি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমরা এখন যাব লিগ অফ নেশনসে। দ্বিতীয় ভার্সাই সন্ধি থেকে কোনো কোশ্চেন থাকলে এই কোশ্চেনটা করেন। জাতিপুঞ্জ, লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ। জার্মানির ভূখণ্ড ভাগ, অর্থাৎ জার্মানির ভূখণ্ড ভাগ, এটা ম্যান্ডেট সিস্টেম কি আমি বুঝি নাই আপনার। হোয়াট ইজ দ্য ফাংশন অফ অবজারভার স্টেট? অবজারভার স্টেটের কাজ হলো সাধারণত আচ্ছা, ভালো প্রশ্ন করছেন, আমি বলতেছি। আরো কয়েকটা কোশ্চেন দেখি, কোশ্চেন করতে পারেন এখান থেকে। আমি যে কথাগুলো বলছি সেখান থেকে কোশ্চেন করতে পারেন। ডলারের ইউনিট সেন্ট, পাউন্ডের ইউনিটও সেন্ট, সমস্যা নেই।
স্বীকৃতি কি এভাবে আলাদা আলাদাভাবে দিতে পারে ইউএনএসসি? হ্যাঁ দিতে পারে, কেন দিতে পারবে না? পরিষদ আলাদা আলাদা দিতে পারবে, তবে সদস্য পদ দিতে হলে ইউএনএসসি দিতে হবে। শুধু সদস্য পদ দিতে পারবে ইউএনএসসি। ইউএনএসসি শুধুমাত্র সদস্য পদ দিতে পারবে, ইউএনজি সদস্য পদ দিতে পারবে না। সাধারণ পরিষদ সদস্য পদ দেয় না, সদস্য পদ দেয় নিরাপত্তা পরিষদ। $660 কোটি আর 69 সেন্ট। পাউন্ডের একক কি সেন্ট না? ডলারের এককও সেন্ট, এটা ঠিক। পাউন্ডের একক সেন্ট হতে পারে হয়তোবা ওই ডলার আর পাউন্ডকে, তবে ওই সময় পাউন্ড ইন্টারন্যাশনাল কারেন্সি ছিল না। ডলার ইন্টারন্যাশনাল কারেন্সি ছিল না। 1944 সালের আগে ইন্টারন্যাশনাল কারেন্সি ছিল পাউন্ড, আর 1944 সালের পরে ইন্টারন্যাশনাল কারেন্সি হয় ডলার। এবং ব্রিটেন উডস কনফারেন্সের মধ্যে বলা আছে যে আন্তর্জাতিক মুদ্রা হবে ডলার, এবং তারপরে ডলারের সাথে এখন আরও 4টা মুদ্রাকে ইনক্লুড করা হয়েছে। কিন্তু 44 সালের আগে ডলার ইন্টারন্যাশনাল কারেন্সি ছিল না। দ্বিতীয় ভার্সাই চুক্তির মেয়াদ কি 15 বছর? জি, 15 বছর। কুইক রিভিউ দিলে খুব সহজে বুঝতে পারতাম জরিমানাটা কার কীভাবে ভাগ করে নিবে, এইটা নিয়েই তো সমস্যা। সেটাই আমরা বলতেছি, একটু পরেই বলবো আমরা। জরিমানা নিয়ে ভাগ হওয়ার কারণেই কিন্তু ইউএসএ জাতিপুঞ্জে অন্তর্ভুক্ত হয়নি। কেন হয়নি ওটা আলোচনা করলে আমরা পাবো। 660 কোটি অথবা 69 সেন্ট প্রতি সেকেন্ডে। আর কিছু জানা লাগবে না, এটা নিয়ে পেঁচায়েন না। পিসিএ কবে এস্টাবলিশড হয়? 1899। জি, 1899 সালে প্রতিষ্ঠিত, 1902 সালে চালু হয়। অবজারভার স্টেট 2টা হলে পিসিএ কি? পিসিএ অফিসিয়াল। এটাকে অফিসিয়াল একটা, মানে যেটাকে বলা হয় যে একটা আনুষ্ঠানিক এক কিছু, অর্থাৎ আনুষ্ঠানিক কোনো অর্গান, যেটা হলো জাতিসংঘের অবজারভার, অফিসিয়াল অর্গান। একটা অ্যান অফিসিয়াল অবজারভার অফ ইউএন, একটাই, অর্থাৎ অফিসিয়াল অবজারভার জাতিসংঘের একটাই, সেটা হলো পিসিএ, অফিসিয়াল অবজারভার অফ ইউএন। আচ্ছা ঠিক আছে, এবার হলো অমান্য শান্তি চুক্তির কি? অমান্য শান্তি চুক্তির সাথে স্যার ভার্সাই চুক্তি আদর্শগত দিক থেকে আলাদা না স্যার? অমান্য কি? অমান্য বুঝি নাই। হ্যাঁ, শিলিং হতে পারে পাউন্ডের একক, কিন্তু ওখানে সেন্টের জরিমানা করছে, আর পাউন্ড হলো 660 কোটি। এটা নিয়ে আর পেঁচাইয়েন না। অন্যান্য শান্তি চুক্তির সাথে স্যার ভার্সাই, অন্যান্য শান্তি চুক্তির সাথে অমান্য, আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্যান্য শান্তি চুক্তির সাথে ভার্সাই শান্তি চুক্তির আদর্শগত দিক থেকে আলাদা না স্যার? শান্তি চুক্তির সাথে আলাদা না? অন্যান্য শান্তি চুক্তির সাথে কেন আলাদা হবে? শান্তি চুক্তি তো বেসিক একই, শান্তি সবাই পিস এস্টাবলিশ করতে চায়। এখানে যে লিগ অফ নেশনসের 26টা অনুচ্ছেদ আছে, সেখানে তো বলা হয়েছে যে আমরা চাই কি? যুদ্ধ মুক্ত শান্তি এবং নিরাপত্তা। যুদ্ধ হবে না, শান্তি নিরাপত্তা হবে, কোঅপারেশন থাকবে। অর্থাৎ এখানে যে জাতিপুঞ্জের যে তিনটি যে লক্ষ্য, সেই লক্ষ্যের সিনোপসিস বললে হবে যে তারা চায় যে যুদ্ধমুক্ত শান্তি প্রতিষ্ঠা করতে। তার মানে এটা শান্তি চুক্তির ওটা বেসিক, সমস্যা নাই। একজন বলছেন যে রিভিউ দেওয়ার জন্য, রিভিউটা হলো ভার্সাই সন্ধি, এটার উদ্দেশ্য ছিল জার্মানিকে শাস্তি দেয়া, এবং সেই পরিকল্পনাটা আগেই ছিল প্যারিস পিস সেটেলমেন্টে, যেটা 1918 সালের 18 থেকে 19 জানুয়ারি হয়। 18 থেকে 19 জানুয়ারি 1919 সালের 18 থেকে 19 জানুয়ারি শুধু মিত্র শক্তি বসে প্যারিস পিস কনফারেন্সে তারা ঠিক করে, বা প্যারিস পিস সেটেলমেন্টে তারা ঠিক করে, ওটাকে কনফারেন্সও বলে, সেটেলমেন্টও বলে। এবং ওখানে ঠিক করে যে ভার্সাই সন্ধিতে আমরা জার্মানিকে আঁকড়ে ধরবো, ধরে ওকে আমরা ইচ্ছা মতো আমরা শাস্তি দেব। সেই শাস্তির উদ্দেশ্যে 28 জুন 1919 সালে তারা ফ্রান্সের পার্লামেন্ট ভবনে হল অফ মিররে বসে তারা একটা সন্ধি করে, এবং এই সন্ধির মূল উদ্যোক্তা ছিল ফ্রান্স, আর তাকে সহযোগিতা করছে পুরোপুরি ব্রিটেন এবং ফ্রান্স। তারা হলো ব্রিটেন এবং ফ্রান্স, এই দুইটা হলো মানে মূল পরিকল্পনাকারী। তখন কি করে? তাকে ওখানে বসায় 1919 সালে 28 জুন এটা স্বাক্ষর করে, এবং জার্মানিকে শাস্তি দেওয়ার জন্য এখানে বসে। এবং তারা কি করে? একটা ডামি হিসেবে তারা আইএলও প্রতিষ্ঠার কথা একটা এটা নিয়ে আসে, আর হলো বলে যে তারা যে আইএলও প্রতিষ্ঠা করব শ্রম ব্যবস্থার স্বাভাবিকরণের জন্য, আর হলো আমরা জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করব, আর হলো আমরা জার্মানিকে শাস্তি দেব। তা জার্মানিকে শাস্তি কি দেব? জার্মানিকে শাস্তির বিষয়বস্তু হবে যে ও যা ভূখণ্ড দখল করছে তা আমাদের ফেরত দিতে হবে, আর রাইনল্যান্ডে মিত্রশক্তি 15 বছর থাকবে, আর হলো জার্মানিকে আমরা প্রতি সেকেন্ডে 69 সেন্ট, এটা হয়তো বা বর্তমান নিয়মে, তখন শিলিং হিসেবে অন্যটা থাকতে পারে, বর্তমান হিসেবে 69 সেন্ট, টোটাল হলো 660 কোটি পাউন্ড। 60 কোটি পাউন্ড তাকে পরিশোধ করতে হবে। কিন্তু এটা 29 সালে আবার বাড়ানো হয়,
বলছিল যে 22 সালে রিভিউ করবে, 29 সালে গিয়ে বানানো হয়, 32 সালে আবার বানানো হয়, অর্থাৎ কয়েকটা ধাপে দাউস প্ল্যান, ইয়াং প্ল্যান, সেপ্রেস সন্ধি, লুজন চুক্তি, প্রত্যেকটা চুক্তিতে জার্মানির এটা জরিমানার পরিমাণটা নিয়ে আলোচনা হয়। আর এটা তেমন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না, এটা নিয়ে মাথা গরম কিছু নেই। তবে জার্মানিকে আর্থিকভাবে তাকে জরিমানা করা হয়, এবং সে জরিমানা দিবে কয় বছর? 35 সাল পর্যন্ত। এরপরে হলো জার্মানি ডেস্ট্রয়ার ছাড়া সাবমেরিন রাখতে পারবে, সাবমেরিন থাকবে, ডেস্ট্রয়ার থাকবে না। 6টির বেশি যুদ্ধ জাহাজ রাখতে পারবে না, 1 লাখের বেশি সেনা থাকতে পারবে না। রাইনল্যান্ড মিলিটারি ঘাঁটিতে ওখানে মৃত শক্তি থাকবে। তো এই 15 বছর পর 1935 সালে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। হিটলার কি করে, ওই মানে রাইনল্যান্ডে 15 বছর থাকবে, 15 বছর থেকে মৃত শক্তি চলে যায় এবং সে বাতিল ঘোষণা করে। এবং এটা এভাবে বলতে পারেন যে চুক্তির মেয়াদ ছিল 15 বছর, অথবা বলতে পারেন এভাবে যে রাইনল্যান্ডে সেনা ছিল কত বছর? 15 বছর। এবং 35 সালে বাতিল ঘোষণা করে, এবং 36 সালে তো লিগ অফ নেশনস থেকে জার্মানি চলে যায়। আমরা জাতিপুঞ্জ যখন পড়বো তখন আমরা দেখবো যে 36 সালে লিগ অফ নেশনস থেকে জার্মানি চলে গেছে। জার্মানি জাপান দুজনই চলে গেছে, এবং তারা চলে গিয়ে তারা অক্ষ চুক্তি করছে। সেই অক্ষ চুক্তির প্রেক্ষিতে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূত্রপাত হয়েছে। তাহলে দ্বিতীয় ভার্সাই সন্ধির কিন্তু মূল, যদি বলেন ল্যাঙ্গুয়েজ দুইটা, একটা হলো ফরাসি, একটা হলো ইংরেজি। দ্বিতীয় ভার্সাই সন্ধির মূল কিন্তু তত্ত্বাবধায়ক কিন্তু ফ্রেঞ্চ পার্লামেন্ট। আমাকে একটা কোশ্চেন করছেন একজন যে অবজারভার স্টেট কি করে। অবজারভার যে, এটা আজ থেকে শিখে নেন, আমি আপনাদেরকে আগেও মনে হয় বলেছি, অনেকে শুনছেনও। অবজারভার স্টেট বা পর্যবেক্ষক রাষ্ট্র, এই পর্যবেক্ষক রাষ্ট্রের কথা হলো যে ইনি জাস্ট একে পর্যবেক্ষণ করবে, ও পর্যবেক্ষণ করবে না। কোনো সংস্থার অবজারভার স্টেট মানে হলো ওই সংস্থাটা তাদেরকে পর্যবেক্ষণ করবে, এবং দেখবে যে তারা আসলে মেম্বারশিপ হওয়ার যোগ্য কিনা। আপনি দেখেন, বাংলাদেশ জাতিসংঘের ইউএনের পর্যবেক্ষক হয়। বাংলাদেশে কিন্তু একসময় পর্যবেক্ষক ছিল 1972 সালে। 1972 সালে 17 অক্টোবর বাংলাদেশ পর্যবেক্ষক মর্যাদা লাভ করে জাতিসংঘের। দেখছে যে বাংলাদেশ আসলে পর্যবেক্ষক সদস্য পদ দেওয়া যাবে কিনা, মানে তাদেরকে একটা পর্যবেক্ষণে রাখা। ঠিক মনে করলো, তাই 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশকে সদস্য পদ প্রদান করলো। সদস্য পদ প্রদান করে 74 সালে। অর্থাৎ সদস্য পদ দেওয়ার আগে তাকে একটা ওয়েটিং লিস্টে রাখা, এবং ওয়েটিং লিস্ট থেকে তাকে পর্যবেক্ষণ করা, দেখে কি করা যায়। এটাই হলো পর্যবেক্ষকের মূল কথা। এবং দেখেন, এই যে পিসিএ, একেও জাস্ট অবজারভার হিসেবে রাখছে যে তাকে দেখা যায় যে সে আমাদের জাতিসংঘের অর্গানের মধ্যে ঢুকতে পারে কিনা, সেই জন্য তাকে অফিসিয়াল হিসেবে রাখা। আপনি দেখেন, আফগানিস্তান আগে সার্কের পর্যবেক্ষক ছিল, 7 সালের আগে কিন্তু পর্যবেক্ষক ছিল, এখন সে সদস্য। সার্কের যে 9টা পর্যবেক্ষক আছে সবাই সার্কের সদস্য পদ চায়। মিয়ানমার বলেন, অস্ট্রেলিয়া বলেন, মরিশিয়াস বলেন, তারপরে আপনার চায়না বলেন, তারপরে দক্ষিণ কোরিয়া, চীন, তারপরে হলো কে, সরি 9টা পর্যবেক্ষক তো সার্কের, তারপরে হলো কে, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হ্যাঁ, মায়ানমার, অস্ট্রেলিয়া, তারপরে হলো ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে হলো মরিশাস, তারপরে হলো ইরান, তারপরে হলো ইরান, মরিশাস, ইউএসএও কিন্তু সার্কের পর্যবেক্ষক। এই 9টা কিন্তু পর্যবেক্ষক, তার মানে তারা চাইছে জাতিসংঘ সদস্যপদ। এবং কিন্তু চীন 2014 সালে কিন্তু সদস্যপদের জন্য আবেদন করেছিল, এবং ইন্ডিয়া ভেটোতে চলে গেছে। কারণ সার্কের কিন্তু গঠনতন্ত্রে আছে 100% হা ভোট না হলে প্রস্তাব পাশ হবে না। এই জন্য ভোট দিছে, 6টা হা ভোট দিছে, বাংলাদেশ কিন্তু কোনো ভোট দেয় নাই, আর 6টা হা ভোট দিছে। আর ইন্ডিয়া বলছে যে না, আমাদের সার্কের গতিশীল করার জন্য সদস্যপদ বৃদ্ধি না, সদস্য দেশের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ব্যবস্থা থাকে গতিশীল করতে। পরে আর চায়না সদস্যপদ পায় নাই 14 সালের সেই সম্মেলনে। তার মানে যারা পর্যবেক্ষক হয় তারা পরবর্তীতে কি হয়, সদস্য পদের জন্য জাস্ট ওয়েটিংয়ে থাকে। আই থিঙ্ক ক্লিয়ার। পর্যবেক্ষক কি বুঝতে পারছেন? থ্যাংক ইউ। একজন বুঝতে, আচ্ছা আমি বুঝি না, আমার লকডাউন তো, ঢাকাও যাইতে পারতেছি না, ভালো সেট আপে সুন্দর ক্লাসও নিতে পারতেছি না, ভালো সেট আপটা পাচ্ছি না। বোর্ডের আমার এখানে দেখা যায় যে সব ক্লিয়ার, কিন্তু ইসের সময় একটু ছোট আসে। অবজারভার স্টেট কি বুঝছেন ভাই? বুঝলে একটু বলেন যে বুঝছেন। অবজারভার স্টেট বুঝছেন কিনা একটুখানি কমেন্ট করেন। অবজারভার স্টেট বুঝছেন কিনা একটু কমেন্ট করেন।
এবার আসেন লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। আল্লাহ রে, সময় যাচ্ছে রে। এখন দেখেন জাতিপুঞ্জ প্রতিষ্ঠা, জাতিপুঞ্জ থেকে নতুন সিলেবাসে কোনো প্রশ্ন আসে না এখন পর্যন্ত। আর জাতিপুঞ্জ থেকে জাস্ট প্রশ্ন আসে কি, কয়েকটা প্রশ্ন ঘুরে ফিরে আসে। কোন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, কত তারিখে প্রতিষ্ঠিত হয়, সদপ্তর কোথায় ছিল, এই তিনটা প্রশ্ন। উদ্যোক্তা কে ছিল, যুক্তরাষ্ট্র। আর উদ্যোক্তা হয় সদস্যপদ নেয় নাকি, যুক্তরাষ্ট্র। এই কয়েকটা বিষয় ঘুরে ফিরে আসে। এখন আমাদের পড়াইতে হলে তো জাতিপুঞ্জ সে জাতিসংঘের মতোই পড়াইতে হবে, আর আপনার জানতে হবে। না পড়াইলে আপনি বুঝবেন যে হয়তো দুইটা ধারণা করবেন। একটা হলো যে ভাই ফাঁকিবাজি করছে, হয়তো ভাই ফাঁকিবাজি করছে, নয়তো ভাই এটা জানি না, এটা দুইটা জিনিস মনে করবেন। এখন অনেক সময় এই জন্য আমাদেরকে এটা পড়াইতে হয়, ঠিক আছে। আবার এই জাতিপুঞ্জ নিয়ে আসলে আমি পেঁচানোর পক্ষে না, আমি জাস্ট কিছু কথা আগে বলে নেই। আমি কয়েকটা বিষয় আগে একটু আপনাদেরকে বলি, জাস্ট 2 মিনিট জাতিপুঞ্জের একটা ইতিহাস, ছোট্ট ইতিহাস বলি। তো 2 মিনিট বলে আমি তারপরে বোর্ডে লেখাবো, ঠিক আছে। 1.5 থেকে 2 মিনিট আমি বলে তারপরে বোর্ডে লেখাবো। জাতিপুঞ্জ এটা ছিল দ্বিতীয় ভার্সাই সন্ধির একটা কমিটমেন্ট, যে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করতে হবে। এছাড়াও 14 দফার 14তম দফায় ছিল যে একটা এমন একটা পুঞ্জ গঠন করতে হবে, একটা ইউনাইটেড একটা পুঞ্জ গঠন করতে হবে, যেখানে রাষ্ট্রগুলো কমপ্লেন করতে পারবে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তারা কাজ করতে পারবে। তো সেই হিসেবে 1920 সালের 10 জানুয়ারি এই 10 জানুয়ারি এটা এই অফিসিয়ালি এটা রান করে। এবং সেখানে এটা প্রথম রান করার কথা ছিল লন্ডনে, এবং এর প্রথম বৈঠকও কিন্তু লন্ডনে হয়েছে। জাতিপুঞ্জের যে প্রথম বৈঠক, প্রথম অধিবেশন কিন্তু লন্ডনে হয়। জাতিসংঘেরও প্রথম অধিবেশন লন্ডনে হয়, জেমস প্রাসাদে। তো এখানে প্রথম বৈঠক কিন্তু লন্ডনে হয়। এরপরে উড্রো উইলসন বলছে যে না, এটা লন্ডনে না, এটা সদপ্তর হতে হবে কোথায়, সদপ্তর হতে হবে জেনেভায়। এবং জেনেভায় এর সদপ্তর ট্রান্সফার করা হয়। এবং এটা কিন্তু মানে জাতিপুঞ্জ যে গঠনের মূল যে ইয়াটা, মানে অফিসিয়ালি যে হেডকোয়ার্টার কিন্তু জেনেভায়। তবে এটা বলা হয় যে প্রথম বৈঠক হয় কোথায়, প্রথম বৈঠক হয় লন্ডনে। প্রথম বৈঠক লন্ডনে হয়, তারপর অফিসিয়ালি এটা নিয়ে যাওয়া হয় জেনেভায়। এবং এটার ডেট পাওয়া যায় না, তবে খুব সম্ভবত এটা 1 সপ্তাহের মধ্যেই আর কি, ওই উইকের মধ্যে, মানে ওই মান্থ, সেই জানুয়ারি মাসেই তো এখানে নেওয়া হয়। এবং জেনেভায় এখানে ওইটার উড্রো উইলসনের প্রস্তাবের কারণে এটার ভবনটার নাম দেওয়া হয় উইলসন প্যালেস। উইলসন প্যালেস, প্যালাসিয়া মানে এটা সুইস ওয়ার্ডে। তো এই উইলসন প্যালেসে জেনেভায় এখানে অফিসিয়ালি প্রতিষ্ঠা করা হয়, এবং এর প্রধান করা হয় একজন ব্রিটিশকে। এবং এ পর্যন্ত 3 জন মহাসচিব ছিল। এই জাতিপুঞ্জ এর উদ্যোক্তা ছিল হলো ইউএসএ উদ্যোক্তা, মানে ওই যে উড্রো উইলসন, তিনি এটাই ঠিকঠাক করছেন। তবে উড্রো উইলসন নিজে উদ্যোক্তা হয়েও তিনি কিন্তু সদস্যপদ গ্রহণ করতে পারেন নাই। তার 2টা কারণ আছে। একটা কারণ হলো যুক্তরাষ্ট্র কেন জাতিপুঞ্জ সদস্যপদ গ্রহণ করে নাই, তার কারণ হলো 2টা। তার একটা কারণ হলো যে ইউএসএর একজন প্রেসিডেন্ট ছিল মনরো। তিনি 1823 সালে, ঠিক 100 বছর আগে, 1923 সালে তিনি একটা ডক্ট্রিন ঘোষণা করেছেন। সেই মনরো ডক্ট্রিন ছিল মার্কিন ফরেন পলিসির ঐতিহাসিক বাস্তবতা। মার্কিন ফরেন পলিসির ঐতিহাসিক বাস্তবতা 3টা, আজকে মনে রাখবেন। ঐতিহাসিক বাস্তবতা 3টা। একটা হলো মনরো ডক্ট্রিন 1823, যার উদ্দেশ্য ছিল যে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ানদের কোনো ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না, ইউরোপিয়ানদের কোনো হস্তক্ষেপও যুক্তরাষ্ট্র অ্যাকসেপ্ট করবে না। তার কারণ তারা জয়লাভ করেছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে তারা জয়লাভ করেছে, এবং তারা লিবারেশন ওয়ারের মাধ্যমে স্বাধীন হয় সেই 1783 সালে তার স্বাধীনতা স্বীকৃতি পায়। আর 1823 সালে বসেছে তারা যে আমরা আর ইউরোপিয়ানদের আর কোনো হস্তক্ষেপ মানব না, আর ইউরোপিয়ানদেরকে আমরা কোনো হস্তক্ষেপ করব না। অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন থেকে আইসোলেটেড মানে সব জায়গা থেকে এখন পৃথক। এটা ছিল 1823 সালে মনো ডক্টরিনের কথা, মূল বক্তব্য। এই ঐতিহাসিক বাস্তবতার পরে দ্বিতীয় ঐতিহাসিক বাস্তবতা 1947 সালে। 47 সালে হলো ট্রুম্যান ডক্টরিন হলো, ট্রুম্যান বলছে যে ডলার ডিপ্লোমেসির কথা। ডলার ডিপ্লোমেসি হলো আমরা পৃথিবীকে, মানুষকে যারা দুস্থ আছে তাদেরকে সাহায্য করব, এবং তাদেরকে আমরা বশ্যতা স্বীকার করাবো। অর্থাৎ যেখানেই সাহায্য লাগবে যুক্তরাষ্ট্র সেখানেই সাহায্য করবে।
এবং সাহায্য করে ওই দেশটাকে যুক্তরাষ্ট্রের প্রতি নমনীয় করবে। 1947 সালে ছিল এই প্রস্তাব, এই ট্রুম্যান ডক্ট্রিন। আর তৃতীয় যে ঐতিহাসিক বাস্তবতা যেটা এখন আমরা চলতেছি সেটা হলো বুশ ডক্ট্রিন। বুশ ডক্ট্রিন ছিল 2001 সালে। তার বক্তব্যের মূল কথা ছিল ওয়ার অন টেরর, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। যুক্তরাষ্ট্র টুটিল যেখানেই কথা বলে তারা সন্ত্রাসবাদকে নিয়ে কথা বলে, যে ইউএসএ উইল নেভার অ্যাকসেপ্ট দ্য টেররিজম। সবসময় কিন্তু বাইডেন বলেন, ট্রাম্প বলেন, ওবামা বলেন, বুশ বলেন, সবাই কিন্তু এই কথাগুলোই বলে গেছে। তার মানে যুক্তরাষ্ট্র এখন যে ঐতিহাসিক বাস্তবতা তা হলো ওয়ার অন টেরর। ঠিক তেমনি 1920 সাল পর্যন্ত মনরো ডক্ট্রিন ছিল মার্কিন পররাষ্ট্রনীতির মূল কি মূল স্তম্ভ ওই সময়। তো তখন সে কি করছে যে ইউরোপিয়ানদের কোনো হস্তক্ষেপ মানবে না, হস্তক্ষেপ নিব না, তাই সে জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করেনি। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো মার্কিন কংগ্রেস অনুমতি দেয়নি। মার্কিন কংগ্রেস, সেখানে যে কংগ্রেসম্যানরা ছিল, সেখানে মার্কিন কংগ্রেসের যে উচ্চকক্ষ সিনেট, এই সিনেটের সংখ্যাগরিষ্ঠ ছিল কিন্তু রিপাবলিকানরা, এবং মার্কিন সিনেটের রিপাবলিকানরা তারা এই প্রস্তাবকে নাকচ করে দেয় এবং বলে যে না, উইলসনের যে প্রেসিডেন্টের যে প্রস্তাব সেটা আমরা মানতে পারি না। কারণ ইউরোপিয়ানরা ওখানে একটা ক্লোজ রেখেছে এই ভার্সাই সন্ধির মধ্যে, সেখানে বলছে যে জার্মানি মাধ্যমে যারা এগ্রেশনের শিকার হয়েছে তারাই জরিমানা টাকাটা পাবে। এখন জার্মানির মাধ্যমে এগ্রেশনের শিকার হয়েছে যে ইউরোপিয়ানরা, এই শব্দটা ব্যবহার করছে, জার্মানির মাধ্যমে যেসব ইউরোপিয়ানরা এগ্রেশনের শিকার হয়েছে তারাই মানে এখানে মসজিদ 2 ধরনের, বুঝছেন। একটা মসজিদ আছে যেটা হলো যে ওনরা হলো হয়তো শিয়া অথবা হলো মানে আহলে হাদিস বা অন্য কোনো, তারা সবসময় আগে আজান দেয়, আর একটা আজানের সময় বিরুদ্ধে দেবো না। তো বিষয় হলো ইউরোপিয়ানরা তারা শুধুমাত্র ক্ষতিপূরণ পাবে, এই জন্য মার্কিন কংগ্রেস থেকে তাদেরকে অনুমতি দেয়নি। তাহলে আমরা 2টা কারণ পেয়ে গেলাম যুক্তরাষ্ট্র কেন অংশগ্রহণ করেনি। এখন যুক্তরাষ্ট্র এই লিগ অফ নেশনসের যখন প্রতিষ্ঠা হয় 1920 সালের 10 জানুয়ারি, তখন তাদের সদস্যকে ছিল ওই যে তাদের মেইন মেম্বার ছিল ওই 32টা, মেইন মেম্বার ছিল ওই 32টা, যারা কি করছে, ওই যে 32টা দেশ যারা কি করেছে ওই যে ভার্সাই সন্ধির মধ্যে ছিল, সেই 32টা দেশ ছিল। তারা আর হলো 13টি দেশ, 13টি নতুন দেশ যুক্ত হয়েছে। তার মানে 32 আর 13 হয় কত? 45। 32 আর 13 হয় কত? 45। আর এর মধ্যে এই 45টা দেশ ছিল প্রতিষ্ঠাকারী সদস্য, 32টা ছিল মেইন মেম্বার, আর নতুন যুক্ত হয়েছে 13টা। তার মানে প্রতিষ্ঠাকারী সদস্য কয়টা? 45। এখন অনেক জায়গায় আমরা দেখি এরা সদস্য 42টা। কারণ হলো এখানে হয়তোবা তারা এই সেন্সে বলছে, সেটা হলো যে জাপান এবং জার্মানি তারা এখান থেকে চলে যায়, জাপান এবং জার্মানি এখান থেকে তারা বের হয়ে যায়, এবং ব্রাজিল তারা প্রথমে ছিল না, পরে আবার চলে আসে। তো ব্রাজিলও এখানে থাকে না। জাপান জার্মানি এখানে দেখেন 45 আর 2 হলো 47 থেকে ওই 5টা বাদ দিলে 42 হয়ে যায়। 45 আর জাপান জার্মানি মিলে 47, ওখান থেকে আবার যদি বাদ দেন 5টা তাহলে 42 হয়ে যায়। কিন্তু প্রতিষ্ঠাকারী সদস্য আমরা বলবো মেইন সদস্য ছিল 32টা আর মোট সদস্য ছিল 45টা। আমরা 42টাকে অ্যাকসেপ্ট করতে পারতেছি না, ঠিক আছে। হয়তো তার ওই হিসেবে বলছে। একেবারে জাতিসংঘের যে ইউএন ওয়েবসাইটের ওখানে লেখা আছে প্রিডিসেসর, সেটা হলো কে? লিগ অফ নেশনস। লিগ অফ নেশনসে ক্লিক করলে ওখানে দেখবেন যে 32টা মেইন মেম্বারের কথা বলা আছে, 32টা মেইন মেম্বার আর 13টা হলো নতুন যুক্ত হয়েছে, তার মানে 45টা। এখন এখানে বলা হয়েছে যে ওই যে মনরো ডক্ট্রিনের মনরো বসে আমেরিকানরা শব্দটা ব্যবহার করেছিল, যে 2 আমেরিকা ইউরোপিয়ানদের কোনো হস্তক্ষেপ কি করবে না, রিসিভ করবে না। এই 2 আমেরিকা হলো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এবং সেই জন্য শুরুতে ব্রাজিল এবং মেক্সিকো তারা সদস্যপদ গ্রহণ করে নাই। ব্রাজিল পরে আবার সদস্য হয়। তো যা হোক, সদস্যপদ যা হয়েছে এখান থেকে 4টি ছিল স্থায়ী সদস্য। 4টি কে ছিল? 4টি স্থায়ী সদস্য ছিল ওই যে বিগ 4-এর 3টা, ফ্রান্স, ইতালি আর কে? ফ্রান্স, ইতালি আর একটা হলো ব্রিটেন। ওই যে বিগ 4 মনে আছে না? ইউএসএ, ইউকে, ফ্রান্স, ইতালি 4টা বিগ 4 ছিল। ইউএসএ তো জয়েনই করে নাই, তাহলে ওই 3টা আর ছিল জাপান। এই 4টা ছিল স্থায়ী সদস্য, আর 9টা সদস্য ছিল অস্থায়ী। প্রথমে 4টি অস্থায়ী ছিল, 4টি অস্থায়ীর পরে আরও 5টি বাড়ানো হয়েছে। তার মানে লিগ অফ নেশনসে মোট অস্থায়ী সদস্য ছিল 9টি, এবং 36 সালের পরে এটা আবার অস্থায়ী সদস্য হয়ে গেছে 11টা। কারণ জাপান আর জার্মানি যখন চলে গেছে তখন আরও 2টা যুক্ত করা হয়েছে।
এখন প্রথমে জার্মানিকে সদস্যপদ দেওয়া হয়নি, জার্মানির প্রথমে সদস্যপদ ছিল না। 1925 সালে জার্মানি লৌকর্ণ চুক্তি নামে একটা চুক্তি স্বাক্ষর করে তারপরে তারা 25 সালে জাতিপুঞ্জে 25 সালে চুক্তি করে, 26 সালে তারা জয়েন করে এবং জার্মানিকে পঞ্চম স্থায়ী সদস্যপদ দেওয়া হয়। অর্থাৎ প্রতিষ্ঠাকালে স্থায়ী সদস্য ছিল 4টা, জার্মানিকে পরে সদস্যপদ দেওয়া হয়েছে। এই জাতিপুঞ্জের অর্গান ছিল তিনটা অর্গান ছিল। একটা ছিল অ্যাসেম্বলি, একটা ছিল কাউন্সিল, আর একটা ছিল সেক্রেটারিয়েট। অর্থাৎ একটা ছিল পরিষদ, একটা ছিল অ্যাসেম্বলি মানে যেটা একটা আমাদের সাধারণ পরিষদের মতো, আর একটা ছিল কাউন্সিল সবসময় বড় হয়, আর একটা ছিল হলো সেক্রেটারিয়েট। এই তিনটা ছিল বডি। আর এর সহযোগী সংস্থা ছিল 2টা, একটা ছিল হলো ILO, আর একটা ছিল হলো পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন অর্থাৎ PCA, আর একটা ছিল PCA এবং যেটাকে পার্মানেন্ট কোর্ট অফ জাস্টিসে বলা হতো। বিষয় হলো যে আর এখানে USA কে সদস্যপদ দেওয়া হয় নাই, আর ব্রাজিল মেক্সিকো তারা সদস্যপদ প্রথমে গ্রহণ করে নাই, পরে তারা এখানে সদস্যপদে ফিরে আসছে। আর জাতিপুঞ্জের কয়েকটা উদ্দেশ্য ছিল, আমরা সেটা এখন দেখি। সময় বেশি নিয়ে ফেলছি, এখন আপনাদের লিখে ফেলি। আপনারা এত পণ্ডিতেরা ভাই বেসিক বইতে লেখা আছে, আমি তো বললামই যে আমরা 42টা নিতে পারতেছি না। ওকে, আরে আমি দেখতে পাই না কেন। এখন দেখেন, লিগ অফ নেশনস জাতিপুঞ্জ, তার প্রতিষ্ঠা, কিছু সংক্ষিপ্ত তথ্য নিয়ে নেই। 1920 10 জানুয়ারি প্রতিষ্ঠা। উদ্যোক্তা হলো USA। আপনাদের একটা কথা বলি, বেসিক ভিউতে কি আছে ও শব্দ ভুলে যাবেন, কোন গাইডে কি, কোন PDF-এ কি আছে সেটা ভুলে যাবেন। ক্লাসের সময় জাস্ট ক্লাস করবেন, ক্লাসের সময় ওগুলো একেবারে পাশে রাখবেন না, আগে পড়বেন, ক্লাসের সময় রাখবেন না। কেন? কারণ কি আমি বলি, দেখেন এখন অনেকে যে কাজটা করতেছেন, যার কাছে বেসিক ভিউ আছে, বলছে যে প্রতিষ্ঠা 1920 10 জানুয়ারি তো বেসিক ভিউতে লেখাই আছে, তাই লেখার দরকার কি? আপনি তো জাস্ট এখানে ক্লাসটা করতেছেন কেন? জাস্ট যেন মনে থাকে। আর বইতে তো সবই থাকে, কোন বইতে নাই, কোন ওয়েবসাইটে নাই। তার আপনি না লিখলে হবে? না লিখলে তো মনেই থাকবে না। তার আপনি এখানে লিখতে হবে। যদি এখন যেই বোকামিটা যে করছেন, যে বেসিক বই নিয়ে বলছেন যে না এটা তো দীর্ঘ প্রশ্ন না আসি, তো লেখার কি দরকার, সে কিন্তু বাঁশ খেয়ে যাচ্ছেন, বুঝছেন? আর যে লিখতেছেন সে কিন্তু করতেছেন। আপনি তো লেখেন, লেখার পরে পরীক্ষার সময় আপনি বেসিক বই থেকে পড়েন এবং দেন আমার কাছে কোয়ারি চান যে ভাই এটা তো এখানে এটা লেখা আছে, এটা কোনটা হবে। এইটা হলো স্মার্ট পড়াশোনা, কথা বলছেন। উদ্যোক্তা USA। এখন কথা হলো প্রতিষ্ঠাকালীন সদস্য, 32টি মূল প্লাস নতুন যুক্ত হওয়া 13টি ইকুয়াল টু 45টি। ওখানে একটা টার্মটাই লেখা আছে, মেইন 32 কান্ট্রিজ অ্যান্ড মোর 13, তার 45টি। উদ্যোক্তা হয়েও সদস্য নয় USA। উদ্যোক্তা সদস্য নয় USA। স্থায়ী সদস্য প্রথমে 4টি প্লাস জার্মানি 1926 ইকুয়াল টু 5টি। প্রথমে 4টি UK, ফ্রান্স, ইতালি ও জাপান। অস্থায়ী সদস্য প্রথমে 4টি, পরে 9টি এবং শেষে 11টি। আপনাদের সবই লিখে দিতে হবে, কারণ এই জায়গায় ওইটা ছিল, ওই ভাই এইটা বলছে, আমি তো এগুলোকে পড়াইতামই না।
এগুলো তো আসে না। উদ্যোক্তার সদস্য নয় ইউএসএ। অস্থায়ী সদস্য প্রথমে 4টি, পরে 9টি। এর উদ্দেশ্য সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে যুদ্ধ বন্ধ এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা। বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা। বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা। লক্ষ্য 3টি। 1, যৌথ নিরাপত্তা নিশ্চিত করা, টু এনশিওর কালেকটিভ সিকিউরিটি। যৌথ নিরাপত্তা নিশ্চিত করা। নাম্বার 2 হলো সাংগঠনিক সহযোগিতা। আরেকটা হলো শান্তি চুক্তিসমূহ অনুমোদন। উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে যুদ্ধ বন্ধ করা ও বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা। লক্ষ্য হলো 3টি, মানে এটা কম্বাইন্ড, এটা হলো এইম। আর টার্গেটটা হলো যে ইমিডিয়েট, অর্থাৎ যখনই যে কোনো কাজ করবেন ইমিডিয়েট টার্গেট হলো এগুলো। আর বেসিক মানে মূল প্রতিষ্ঠান, মেইন অর্গান, মূল প্রতিষ্ঠান বা সংস্থা 3টি। 1, অ্যাসেম্বলি। 2, দ্য কাউন্সিল। আর 3 হলো সেক্রেটারিয়েট মানে সচিবালয়। কাউন্সিল, সেক্রেটারিয়েট, সচিবালয়। 4টি স্থায়ী সদস্য আমি লিখে নেই: ইউকে, ফ্রান্স, ইতালি এবং জাপান। সদস্যপদ প্রতিষ্ঠাকালে সদস্যপদ দেওয়া হয়নি জার্মানিকে। তবে 1925 সালের লৌকর্ণ চুক্তির মাধ্যমে 1926 সালে জার্মানিকে সদস্যপদ দেওয়া হয়। 1926 সালে জার্মানিকে সদস্যপদ দেওয়া হয়। প্রতিষ্ঠাকালে সদস্যপদ দেওয়া হয়নি জার্মানিকে, তবে 1925 সালে লৌকর্ণ চুক্তির মাধ্যমে 26 সালে সদস্যপদ দেওয়া হয়। অঙ্গ সংস্থা 3টা ছিল: অ্যাসেম্বলি, কাউন্সিল অ্যান্ড দ্য সেক্রেটারিয়েট। অ্যাসেম্বলি, কাউন্সিল অ্যান্ড দ্য সেক্রেটারিয়েট। এটা দিয়ে লিখি, ইউএসএ যে কারণে উদ্যোক্তা হয়েও সদস্যপদ গ্রহণ করেনি। এক, মন্ডনীতি।
ব্র্যাকেটে লিখবেন 1823। মন্ডনীতি নীতি 2, মার্কিন সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় অনুমতি দেয়নি, কারণ প্রেসিডেন্ট উইলসন ছিল ডেমোক্র্যাট। মনরো নীতি ইউএসএ যে কারণে উদ্যোক্তা হয়ে সদস্যপদ গ্রহণ করেনি, 1 হলো মনরো নীতি, 2 হলো মার্কিন সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় অনুমতি দেয়নি। কারণ কি? কারণ প্রেসিডেন্ট উইলসন ছিল ডেমোক্র্যাট। মার্কিন সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় অনুমতি দেয়নি, কারণ প্রেসিডেন্ট উইলসন ছিল একজন ডেমোক্র্যাট। এখন দেখেন মনরো নীতি, যেটাকে ইংলিশে বলা হয় মনরো ডক্ট্রিন। এই মনরো ডক্ট্রিন হলো 1823 সালে, 1823 ব্র্যাকেট লিখবেন কংগ্রেস, কমা দিয়ে লেখেন, সরি ব্র্যাকেট না, কমা কংগ্রেস, কমা প্রেসিডেন্ট মনরো, ইউএস প্রেসিডেন্ট লিখে নেন, ইউএস প্রেসিডেন্ট মনরো, অর্থাৎ 1823 সালে কংগ্রেসে উত্থাপন করা হয়। এর উত্থাপনকারী বা এর প্রবক্তা হলো ইউএস প্রেসিডেন্ট মনরো। এর মূল কথা ছিল অর্থাৎ 2 আমেরিকা মানে উত্তর ও দক্ষিণ আমেরিকা। আর 2 আমেরিকা ইউরোপিয়ানদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না, এবং ইউরোপিয়ানদের হস্তক্ষেপ 2 আমেরিকা মানবে না। ইউরোপিয়ানদের হস্তক্ষেপ 2 আমেরিকা মানতে পারে না। মানে মূল বক্তব্য হলো এইটা, যে আমরা ইউরোপিয়ানদের কোনো ব্যাপারে হস্তক্ষেপ করব না, ইউরোপিয়ানদের কোনো হস্তক্ষেপ আমরা মানতে পারি না। এখন যেহেতু লিগ অফ নেশনসের এখানে ইউরোপিয়ানদের নিয়েই তারা মাতামাতি করে, এবং সেখানে তারা বলছে যে তাহলে এই অনুসারে আমরা ইউরোপিয়ানদের এই হস্তক্ষেপ মানতে পারি না। ঠিকই জাতিসংঘ মানে ইউএসএ কিন্তু দেখিয়ে দিস, আজকে লন্ডন থেকে এর সদপ্তর গেছে প্যারিস, জেনেভায়। লন্ডনে প্রথম বৈঠক লন্ডন, আর সদপ্তর হলো জেনেভা, সুইজারল্যান্ড। কিন্তু আজকে ঠিকই ইউএসএ কি করেছে? ইউএসএ জাতিপুঞ্জের পরিবর্তে কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠা করেছে, এবং জাতিসংঘের সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্কে, এবং সারা পৃথিবী এখন কোথায় যাচ্ছে? নিউ ইয়র্কে যাচ্ছে। এবং ইউএসএ সেটা দেখিয়েছে যে আসলেই তারা অন্যের হস্তক্ষেপ মানতে পারে না বা হস্তক্ষেপ করতে পারে না। হস্তক্ষেপ করতে পারে না বা হস্তক্ষেপ মানতে পারে না।
মার্কিন পররাষ্ট্রনীতির দেখেন মনরো ডক্ট্রিন, DOCTRINE, ডক্ট্রিন মানে নীতি বা মতবাদ। মনরো ডক্ট্রিন 1823 থেকে 1947, এর বিষয়বস্তু ছিল আইসোলেশন। আইসোলেশন মানে যুক্তরাষ্ট্রকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখা, অর্থাৎ আমেরিকাকে বিচ্ছিন্ন রাখা, অর্থাৎ আমেরিকাকে ইউরোপ বা ধরেন সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখা, ইউরোপ থেকে বিচ্ছিন্ন রাখা। এবং তারা এখানে বারবার ইউরোপিয়ান শব্দটাই ব্যবহার করছে, এই জন্য ইউরোপ থেকে বলাটাই বেটার। এটা ছিল তাদের মূল কথা। এবং দেখবেন তারা কিন্তু এই 47 সালের আগে তাদের ইনভলভমেন্ট খুব কম, ইউরোপের ব্যাপারে ইনভলভমেন্ট খুব কম, কোনো ব্যাপারে তারা আগে কিন্তু আসে নাই। ইউরোপেকে তারা শিকার হয়েছে, যে জন্য তারা এখানে আসছে, আক্রমণের শিকার। ডলার ডিপ্লোমেসি হলো যে আমেরিকা কিন্তু 1 সাল পর্যন্ত প্রচুর সাহায্য সহযোগিতা করত, এবং সেখানে সাহায্য সহযোগিতা করে তাদের কাছে বসতা স্বীকার করত। এবং বুশ এই সময় কিন্তু বলছিল ফেইল্ড স্টেট বলতে, ব্যর্থ রাষ্ট্র বলতে একটা কথা বলছিল। ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্র হলো, ব্যর্থ রাষ্ট্র বলা ওই রাষ্ট্রটাকে যেই রাষ্ট্র বারবার সাহায্য নেয় এবং খেয়ে দিয়ে আবার হাত পাতে, অর্থাৎ যে সাহায্য নিয়ে তার ভাগ্য পরিবর্তন করতে পারে না, তাকে বলা ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্র। এটা যুক্তরাষ্ট্রের কনসেপ্ট। ডলার ডিপ্লোমেসি হলো তুমি তাকে সাহায্য দাও, তাকে ঋণ দাও এবং বাকির খাতা টান দাও এবং তাকে বসতা স্বীকার করানো, এটাই ডলার কূটনীতি। এই ডলার ডিপ্লোমেসির এটাই এখন বর্তমানে এই কূটনীতির একটা চাইনিজ রূপ আসছে, সেটা হলো চেক বুক ডিপ্লোমেসি। চেক আছে না, চেক বুক, CHEQUE, চেক বুক ডিপ্লোমেসি। চেক বুক ডিপ্লোমেসি এটা হলো চীনের বৈদেশিক ঋণ কূটনীতি, এটাকে বলা হয় চেক বুক ডিপ্লোমেসি। পরীক্ষা আসবে চেক বুক ডিপ্লোমেসির প্রবক্তা কে? চীন, শি জিনপিং প্রেসিডেন্ট। আর ডলার ডিপ্লোমেসির প্রবক্তাকে ট্রুম্যান, ট্রুম্যান ডক্ট্রিন, ট্রুম্যান। ডলার ডিপ্লোমেসি ইউএসের, আর চেক বুক ডিপ্লোমেসি হলো চীনের। এবং চীন কি করে, তোমাকে প্রচুর টাকা লাগবে, নাও, বাংলাদেশকে $200 কোটি দিছে, নাও তুমি, সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে কি দিবা? তুমি আমাকে পোর্ট দিবা, তুমি আমাকে রাস্তা দিবা, তুমি আমাকে ব্রিজ দিয়ে কাজ দিবা, তুমি আমাকে টানেলের কাজ দিবা, তুমি আমার বিনিয়োগের যত কাজ আছে সেগুলো দিবা। এটাকে বলা হয় চেক বুক ডিপ্লোমেসি। এবং বাংলাদেশ তো মোটামুটি একটু মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি ফলো করে দেখে
বাংলাদেশে তো বেসিক্যালি চায়না খুব বেশি প্রভাব করতে পারে না, কিন্তু প্রচুর চায়, চায়না প্রচুর চায়। বাংলাদেশ কি করে, ব্যালেন্স করে, ইন্ডিয়াকে দেয়, ইন্ডিয়াকেও তাকে পাতা দিত না শেখ হাসিনা, এখন ইন্ডিয়াকেও দেয়। ওই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে তারপর দেওয়া শুরু করছে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, তারপরে হলো আপনার শেয়ার বাজারে 25% দেয়া, এগুলা কিন্তু এখন চায়নাকে, ইন্ডিয়াকেও দিচ্ছে, আবার রাশিয়াকেও দিচ্ছে, রাশিয়াকে দিয়ে রেলওয়ের কাজটা রাশিয়াকে দিয়ে দিচ্ছে, তারপরে হলো ইউএসএ থেকে দেয়, মানে সবাইকে দিয়ে একটা ব্যালেন্স করে। কিন্তু চায়না যেখানে ঢুকছে সেখানে খেয়ে ফেলছে। শ্রীলঙ্কায় গেছে, হাম্বানত তার বন্দর নিচ্ছে, চায়না এখন অকেজো রাষ্ট্র, এই শ্রীলঙ্কান অকেজো রাষ্ট্র, সেটা এখন বাংলাদেশ থেকেও তারা টাকা নেয়। পাকিস্তান তো শেষ, গদার বন্ধ দিয়ে দিয়েছে, গদার বন্ধ নিয়ে গেছে, গিলগিত বালতিস্তান থেকে শাকসাম ভ্যালি হয়ে পাকিস্তান হয়ে আফগানিস্তানে তারা নিউ সিল্ক রোডের যে রোড সেটা কিন্তু নিয়ে গেছে। তার মানে পাকিস্তান শেষ, টাকা নিছে $60 কোটি, মানে 60 বিলিয়ন, 60 বিলিয়ন, অর্থাৎ $6,000 কোটি নিছে। $60 বিলিয়ন পাকিস্তানকে তারা ঋণ দিয়েছে। ইরান তো পুরো চলে চায়নার উপরে। চায়না কিন্তু পাত্তা দেয় না ইউএসএকে। কেন? কারণ চায়না কিন্তু আগে পাত্তা দিত, কারণ তার প্রচুর এনার্জি লাগতো, তেল লাগতো, গ্যাস লাগতো, কিন্তু এখন তার তেল গ্যাস কিন্তু চায়নার লাগে না। সে কিন্তু কার কাছ থেকে নেয়? ইরানের কাছ থেকে নেয়। কারণ ইরানের উপরে সারা ওয়ার্ল্ডের কি আছে, এম্বার্গো আছে। একটা এম্বার্গো ছিল, 10 বছর ছিল, এখনও অনেক দেশের এম্বার্গো আছে। অর্থাৎ এখান থেকে অবরোধ আছে যে তেল গ্যাস নিবে না, কিন্তু ইরান সবচেয়ে কম মূল্যে চায়নাকে দেয়, আর ঠিক চায়নাও ঠিক কম মূল্যে কি দেয়, পণ্য দেয়, ইরানকে দেয়। তার মানে সে এখানে ইরানেও যেদিনকা, এটাও 60 বিলিয়নের চুক্তি, আপনি দেখবেন চার্ট দিয়ে, 2016 সালের 16 জানুয়ারি ইরানের উপর থেকে অবরোধ প্রত্যাহার করায় জাতিসংঘ। ঠিক 2 দিন পর 28 বা 19 জানুয়ারি ওখানে চায়নার প্রেসিডেন্ট গিয়ে হাজির, এবং ইরানের প্রথম সাপোর্ট করেছে চায়নার প্রেসিডেন্ট, এবং সেখানে গিয়ে $60 বিলিয়ন বাণিজ্য চুক্তি করেছে। এটাকে বলা হয় চেকবুক ডিপ্লোমেসি, দ্য কনসেপ্ট অফ চায়না। এরপর হলো বুশ ডক্ট্রিন, 2001 থেকে বর্তমান, যা ছিল ওয়ার অন টেরর, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। এবং তারা কি বলে, যুক্তরাষ্ট্র একটা কথা বলে যে ইফ ইউ আর মাই ফ্রেন্ড অর ইউ আর মাই এনিমি, তুমি হয়তো বন্ধু নয়তো আমার শত্রু, এবং বলে যে তুমি যদি সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ না করো, তাহলে আমি যুক্তরাষ্ট্র মনে করবো তুমি সন্ত্রাসীর পক্ষে। এবং এই কথা বলার পরে সবাই কি করে, সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবং বাংলাদেশও ঠিক 2002 সালে অপারেশন ক্লিন হার্ট চালায়, অনেক ক্রস ফায়ার চালু করেছে, এবং যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছে যে আমরা অবশ্যই সন্ত্রাসীর বিরুদ্ধে, নয়তো তো যুক্তরাষ্ট্র আমারই বলবে যে তুমি সন্ত্রাস, তাহলে আমার এখানে আক্রমণ করবে। ব্যাপারটা ক্লিয়ার না? তাহলে এই তিনটা হলো মার্কিন পররাষ্ট্রনীতির ঐতিহাসিক বাস্তবতা। লিগ অফ নেশনস অকার্যকর। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জার্মানি ও জাপান লিগ অফ নেশনস ত্যাগ করে 1936 সালে। এটা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় 1946 সালের 20 এপ্রিল আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। এই বিলুপ্তের সময় সদস্য ছিল 58টি। বিলুপ্তর সময় সদস্য ছিল 58টি। জার্মানি ও জাপান ত্যাগ করে 1936 সালে, আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় 1940 সালের 20 এপ্রিল। বিলুপ্তর সময় সদস্য ছিল 58টি। এই হলো লিগ অব নেশনস, যেটা ডোমিনো ডক্ট্রিন কি এখনো বর্তমান আছে? ডোমিনো ডক্ট্রিন এখন থাকে কেমনে? ডোমিনো ডক্ট্রিন তো 47 সালে শেষ, এখন থাকবে কেন? ঐতিহাসিক বাস্তবতা বুঝেন না? এটা পর্যায়, 3টা পর্যায় শেষ হলো। এবার হলো সেভার্স সন্ধি।
সেভারাস সন্ধি, আর একটা হলো লুজুন চুক্তি। সেভারাস সন্ধি যেটাকে ইংলিশে বলা হয় সেব্রেস ট্রিটি, সেব্রেস ট্রিটি, তারপর সেভারাস সন্ধি। এই সেভারাস সন্ধি এটা ফ্রান্সে স্বাক্ষরিত হয়। আর লুজন চুক্তি এটা যদিও লুজন সুইজারল্যান্ডে, কিন্তু স্বাক্ষরটা হয়েছে প্যারিসে, সরি স্বাক্ষর হয়েছে লন্ডনে। ও না স্যার, লৌকর্ণ, দুঃখিত, এটা সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হয়। ফ্রান্সে স্বাক্ষর, সুইজারল্যান্ডে স্বাক্ষর। এটা হলো 1920 সালের 10 আগস্ট, আর হলো 1923 সালের 24 জুলাই। 1923 সালের 24 জুলাই। দুইটা চুক্তির বিষয়বস্তু একই ছিল, সেজন্য মিত্রপক্ষ অটোম্যান সাম্রাজ্য, মিত্রপক্ষ এবং অটোম্যান সাম্রাজ্য। মিত্রপক্ষ তুরস্ক, এখানে স্বাক্ষরকারী মিত্রপক্ষ এবং অটোম্যান সাম্রাজ্য, এখানে মিত্রপক্ষ তুরস্ক স্বাক্ষর করে। মিত্রপক্ষের পক্ষে এখানে 14টা দেশ ছিল, 13টা দেশ ছিল, আর এখানে ছিল 5টা মনে হয়, ছিল ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান, গ্রিস, রোমানিয়া এবং যুগোস্লাভিয়া। তারা পক্ষ আসতেছে। এটার বিষয়বস্তু ছিল বেশ কয়েকটা। 1 নম্বরে ছিল অটোম্যান সাম্রাজ্যের পতন। অটোম্যান সাম্রাজ্যের পতন, অটোম্যান সাম্রাজ্য যেটা উসমানীয় সাম্রাজ্য বা তুরস্ক, অটোম্যান সাম্রাজ্যের পতন। 2 নম্বর কুর্দিস্তানের স্বাধীনতা। আমি সংক্ষেপে লিখি, কুর্দিস্তানের স্বাধীনতা। 3 নম্বর আর্মেনিয়া হত্যাকাণ্ড, যেটা 1915 সালে হয়। আর্মেনিয়া হত্যাকাণ্ড এর জন্য তুরস্ককে দায়ী করা, অটোম্যান সাম্রাজ্যকে দায়ী করা, অটোম্যান সাম্রাজ্যকে দায়ী করা, অটোম্যান সাম্রাজ্যকে দায়ী করা। আর্মেনিয়া হত্যাকাণ্ডের জন্য অটোম্যান সাম্রাজ্যকে দায়ী করা। কুর্দিস্তানের স্বাধীনতা, যা এখন পর্যন্ত হয় নাই। কুর্দিস্তান সম্পর্কে একদিন পড়াবো না। কুর্দিস্তানের স্বাধীনতা এখন পর্যন্ত হয় নাই, অটোম্যান সাম্রাজ্যের পতনের কথা বলা হয়। এবং এই অটোম্যান সাম্রাজ্যকে পতন ঘটবে এবং অটোম্যান সাম্রাজ্যকে বিভিন্ন দেশ নিয়ে যাবে। বিভিন্ন দেশ এই অটোম্যান সাম্রাজ্যকে নিয়ে যাবে। এবং এই যে অটোম্যান সাম্রাজ্যের পতন, এখানে 2টা বিষয় হয়। একটা হলো যে সিরিয়া, লেবানন, সিরিয়া ও লেবানন এই ভূখণ্ডটা ফ্রান্স নিয়ে যায়। অর্থাৎ সিরিয়া ও লেবাননকে ফ্রান্স নিয়ে যায়। যেন পরীক্ষা আসে লেবানন সিরিয়া কার উপনিবেশ ছিল? ফ্রান্সের। কিন্তু বেসিক্যালি তারা কিন্তু অটোম্যান সাম্রাজ্যের ভূমি, কিন্তু উপনিবেশ বললে কিন্তু এটা আসে না। আমি জানি না বিপিএসসি কোন উত্তর ধরবে। উপনিবেশের কনসেপ্ট কিন্তু খুবই নিউ, এটা কিন্তু আসলে ওই কনসেপ্ট না। আপনি দেখেন লেবানন সিরিয়ার উপনিবেশ কি আপনি অটোম্যান সাম্রাজ্য বলেন না। আপনি কি কোরিয়ার উপনিবেশ কি আপনি ইয়ার কথা বলেন যে এটা রাশিয়ার উপনিবেশ? কোরিয়া উপদ্বীপ তো রাশিয়ার ছিল, বলেন না। কারণ আপনি বলেন উত্তর কোরিয়া উপনিবেশ ছিল রাশিয়ার, দক্ষিণ কোরিয়া ছিল যুক্তরাষ্ট্রের। এটা তো 45 সালের পরের কথা। কোরিয়া উপদ্বীপ তো জাপানেরও ছিল, কিন্তু আপনি উপনিবেশ কিন্তু তাদের কথা বলেন না। ঠিক তেমনি আপনার ফিনল্যান্ডের উপনিবেশও রাশিয়ার বিকল্প বলার কোনো অবকাশই নাই। সুইডেন বলা যাবে না। অনেকে তো ঘাউরমি করে যে বিভিন্ন বইতে ঘাউরমি করে, এজন্য আমাদেরও ঘাউরমি করতে হয়।
কারণ অনেক বিষয় আছে যে খুদাই লিখলে কনফিউশন, আপনি একটা বলবেন, আপনার বলবো যে কনফিউশন সৃষ্টি করছে, দূর এই ওয়ার্ড আর বেশি বোঝে, এরকম বলে আর কি। ঠিক আছে, এই যে বাল্টিক রাষ্ট্র যদি আপনি বলতেন ওই সময় 9টি, আগে যদি বলতেন তাহলে আপনাকে ধরতো, কিন্তু পরীক্ষা আসছে এখন ঠিকই 9টি বলে, আগে ঠিকই আগের বইতে ঠিকই 3টি আছে, পরীক্ষা আসছে এখন বলে যে না, তাহলে ঠিক আছে। পাবলিক আমরা এরকমের, বুঝছেন। যা হোক আসি, সিরিয়া লেবাননকে নিয়ে যায় কে? ফ্রান্স। আর ওই যে ফিলিস্তিন সহ জর্ডান, ইরাক টিরাক এগুলো নিয়ে যায় কে? অর্থাৎ মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন জর্ডান এগুলো নিয়ে যায় ইউকে। ফিলিস্তিন জর্ডান নিয়ে যায় ইউকে, আর সিরিয়া ও লেবাননকে নিয়ে যায় ফ্রান্স। অটোমান সাম্রাজ্যের পতন ঘটে এবং তার ভূখণ্ডগুলো এক একজন নিয়ে যায়। এখন দেখেন, ফিলিস্তিন জর্ডানকে নিয়ে যায় ইউকে। আপনাদের এখনো এই রেসটা কিন্তু এখনো আছে। আপনি দেখছেন, একটা জিনিস মনে আছে কিনা, প্রথম বিশ্বযুদ্ধের কেন্দ্রীয় শক্তির মধ্যে বলছিলাম আজারবাইজান এবং ফিনল্যান্ড, এই দুইটা দেশ কেন্দ্রীয় শক্তিকে সমর্থন করেছিল। তার মানে আজারবাইজান ছিল তুরস্কের পক্ষে, কারণ তুরস্ক কেন্দ্রীয় শক্তির মধ্যে ছিল। আর মিত্র শক্তিতে কে ছিল? রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন ওরা ছিল। আর তার পক্ষে কে ছিল? আর্মেনিয়া। ঠিক দেখছেন, এইবার যে আপনার এই যে তুরস্কের যে প্রেসিডেন্ট, আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যে সমস্যা হলো নাগর্নো কারাবাখ নিয়ে, এই সংকটের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু পুতিন, সে কিন্তু আর্মেনিয়ার পক্ষ নিছে এবং আলটিমেটলি কিন্তু এটা পুরোটাই আর্মেনিয়ার। এখন আজারবাইজান কিন্তু একেবারে মানে কিছুই পাইল না চুক্তিতে, কিন্তু বেসিক্যালি হিসেব করলে জয়লাভটা আর্মেনিয়াই করছে, কারণ আর্মেনিয়াকে পুরোটা টানছে কে? রাশিয়া। আর আজারবাইজানকে টানছে কে? তুরস্ক আজারবাইজানকে টানছে, কিন্তু ওই যে এখনো ঐতিহাসিকভাবে এখনো টানতেছে, সেটা বলতেছি। আর এই চুক্তি, লুজুন চুক্তির মূল কথা ছিল যে এখন কিন্তু সেটা আর তুরস্ক নাই, মানে অটোমান সাম্রাজ্য নাই, এখন কি? তুরস্ক। অর্থাৎ এই চুক্তির মূল কথা বলা যায় তুরস্কের স্বাধীনতা, তুরস্কের স্বাধীনতা দেওয়া হয় এবং তুরস্ক স্বাধীন হয় 1923 সালে। কারণ এর আগে সে অটোমান সাম্রাজ্য ছিল, সে স্বাধীন না, এখন সে স্বাধীন, আগে সে স্বাধীন ছিল না, মানে এটা বলে এই পশ্চিমারা। নাম্বার 2 না 2 নম্বরে বলা হয়, লুজুন চুক্তিতে বলা হয় খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে তুরস্ক সাম্রাজ্যবাদী নীতি, যেটাকে বলা হয় এক্সপ্যানশন পলিসি, এই সাম্রাজ্যবাদী নীতি বা সম্প্রসারণ নীতি, এক্সপ্যানশন সম্প্রসারণ নীতি প্রয়োগ করতে পারবে না। সম্প্রসারণ নীতি প্রয়োগ করতে পারবে না। এখন ইন্টারন্যাশনালি যত চুক্তি আছে, ইন্টারন্যাশনাল যত মানে যেগুলো সার্বজনীন না, দ্বিপাক্ষিক, মানে পক্ষ দুইটা, এখানে দুইটা পক্ষ না, এখানে দুইটা পক্ষ না, মিত্রপক্ষ, এখানে দেশ যে কটা থাকুক, 13টা থাকুক, কিন্তু মিত্রপক্ষ একটা পক্ষ, অটোমান সাম্রাজ্য একটা পক্ষ। অর্থাৎ দ্বিপাক্ষিক কোনো চুক্তি যখন হয় তখন ইন্টারন্যাশনাল চুক্তির মেয়াদ থাকে 99 বছর, 99 ইয়ার্স। তার মানে 99 বছর পর এই চুক্তির মেয়াদ শেষ। তার মানে এই চুক্তি কার্যকর হয়েছে 1924 সালে, তাহলে কিন্তু 2023 সালে এই চুক্তির কার্যকারিতা শেষ হয়ে যাবে। তাহলে কিন্তু তুরস্ক আবার সে সম্প্রসারণ নীতি গ্রহণ করতে পারবে। এই জন্যই ইন্টারন্যাশনাল কমিউনিটি আর কনসার্ন দ্যাট যে টার্কি কি আবার সে আগের রূপে যাবে কিনা, সে কি আবার সেই যুগোস্লাভিয়ার ওই ভূখণ্ড, বলকান উপদ্বীপ যেটা তার অধীনে ছিল একসময়, প্যালেস্টাইন তার অধীনে ছিল, তার কুর্দিস্তান তার অধীনে ছিল, এইসব ভূখণ্ড সে আবার নেবে কিনা, আর্মেনিয়া তার অধীনে ছিল, এরকম অনেকগুলো ভূখণ্ড সে তার অধীনে রেখেছিল, সেগুলোকে আবার সে দখল করবে কিনা, কারণ সে দখল করার সাথে তার বাইন্ডিংস তার আছে, সে আবার এই চুক্তি তো মেয়াদ নাই, সে আবার ওখানে যেতে পারবে। ক্লিয়ার? তার মানে তুরস্ক সাম্রাজ্যবাদী নীতি প্রয়োগ করতে পারবে না। এই লুজুন চুক্তির মূল কথা হলো এইটা। এবং এই দুইটা চুক্তির কর্তৃপক্ষ কিন্তু ফ্রান্স, যদিও এখানে সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হয়, কিন্তু কর্তৃপক্ষ ফ্রান্স।
তাহলে সেভার সন্ধির উদ্দেশ্য ছিল অটোম্যান সাম্রাজ্যের পতন, আর লুজন চুক্তির মূল উদ্দেশ্য ছিল তুরস্কের স্বাধীনতা। আপনারা কি আছেন? এনি কোয়েশ্চেন? নামাজ আছে, আগামীকালকে ক্লাস আপনাদের, আগামীকালকে ক্লাস 11টায় না? 11টার ক্লাসটা একটু আগাই নিয়ে আসবো না, 1 ঘন্টা আগাই নিয়ে তারপরে আপনার দ্য লুজন ট্রিটি, তুরস্কের স্বাধীনতা হারাবে, তুরস্কের স্বাধীনতা হারাবে। ভালো কোশ্চেন করছেন। তাকে ওই চুক্তি রিনিউ করতে হবে অথবা আবার আলোচনা করতে হবে। অলরেডি আলোচনা একটা হয়েছে কমরের সাথে, গত বছর পড়ছে না? গত বছর লুজন চুক্তি খুব আলোচনায় ছিল। 23-এ খেলা হবে, 2023। ওকে, মানে সে নিতে পারবে, সেই পদক্ষেপ নিতে পারবে, সে হারানো ভূখণ্ড সে নিতে পারবে না। ফ্রান্স লেবানন সিরিয়াকে নিয়ে গেছে ফ্রান্স, ওটা সে আবার নিতে পারবে না? কিন্তু ওরা তো স্বাধীন, অনেক কিছু আছে, এটা নিয়ে অনেক আলোচনা হবে, অনেক কিছু হবে। দেখেন গত বছর কিন্তু, গত বছর না বেসিক্যালি হলো 19 সালে শেষের দিকে বেশ আলোচনা ছিল। এবং যদি গত বছরও মোটামুটি কম আলোচনা ছিল, 19 সালে একটু বেশি আলোচনা ছিল, আবার করোনার কারণে এখন চুপচাপ আছে, আবার শুরু হবে না। ওকে, নেক্সট টপিক কি? কালকের ক্লাস হলো 11টায় না? কালকে তো শুক্রবার না, কালকে আমরা লং ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ। কালকে 11টায় থাকুক। আগামীকালকে একটু লং ক্লাস, অর্থাৎ এই 2টা শেষ করে আমরা ভূগোল ধরবো। আগামীকালকে ভূগোল ধরবো এবং ক্লাস একটু লং হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। যেহেতু নামাজ হয়ে গেছে, আল্লাহ হাফেজ।